রুবেল ভাই, আমার সাথে আপনাকে আবারও স্বাগতম। কেমন আছেন? ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমাদের গত বছর যে পডকাস্টটা মেক করছিলাম আমরা, সেটার রেসপন্সটা অনেক অনেক ভালো। জি, আলহামদুলিল্লাহ। অলমোস্ট লাখের উপর ভিউ এবং হিউজ মানুষজন আমাকে মেসেজ দিচ্ছে। আপনি তো দেখছেন, আপনারা হয়তো বা জি, অনেক জি। ওভারঅল আপনার হচ্ছে আমরা যেই আমাদের ফার্স্ট পডকাস্টটা করেছি আমাজন এবির উপরে। সো মূলত যারা বাংলাদেশে বসে অথবা প্রবাসে বসে আমাজন এবি বিজনেসটা করে নিজেদের একটা সাইড হাসটেল হিসাবে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে চায়। তো তাদের জন্য আসলে ওইখানে একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছুই গাইড ছিল। সম্পূর্ণ সো গাইডলাইন ছিল। একটা ভালো এক্স্যাক্টলি। আপনার হচ্ছে আ লার্নিং আপনার হচ্ছে সোর্স ওইটার ভিতরে আছে। দ্যাটস ওয়াই ওইটা অনেক আপনার হচ্ছে পিপলই হচ্ছে ভিডিওটা দেখছে। হুম, আলহামদুলিল্লাহ, উই আর হ্যাপি। উই আর হ্যাপি। অনেকে আমাকে মেসেজ দিচ্ছে, হিউজ পরিমাণ আমি টেক্সট পাইছি। সো সেখানে সবাই বলছে যে ভাই, এখানে তো এ টু জেড গাইডলাইন আছেই, আপনি তো ফুল রুবেল ভাই সম্পূর্ণ এক্সপ্লেন করছেন, কোনো কিছুই হাইড করে রাখেন নাই। সো আমাদের সব থেকে যে প্রবলেমটা ফেস করি, ওরা সবাই বলতেছে আর কি, আহ, যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ করা, প্রোডাক্ট সোর্সিং করা, জি, এই ব্যাপারগুলো নিয়ে ম্যাক্সিমাম মানুষের জানার আগ্রহ। বিশেষ আচ্ছা, করে অডিয়েন্স ডিমান্ডের কারণেই আপনাকে আবার নিয়ে আসা, আচ্ছা, যে আচ্ছা। ওকে থ্যাংক ইউ, আমাদের থ্যাংক ইউ। আহ, আমাদের রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট রিসার্চ, এই ব্যাপারগুলা নিয়ে আমরা আরো জানতে চাই। সো শিওর, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। ইনশাআল্লাহ আজকে যারা নিউবিজ রয়েছে মূলত যারা বাংলাদেশে বসে অথবা প্রবাসে বসে আমাজন এফবিএ বিজনেসটা করে একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে যাচ্ছে। আপনি যে কোশ্চেনটা পেয়েছেন এটা প্রতিনিয়ত আমিও পাই। দেখেন আপনার হচ্ছে একটা উইনিং প্রোডাক্টের উপরে বেস করে আপনার ইনকাম। ইয়া। আপনি আজকে নতুন শুরু করলেন অথবা আপনি মানে আমরা 10 বছর ধরে বিজনেস করতেছি। হুম। যদি প্রোডাক্টটা প্রফিটেবল না হয়, দিন শেষে আমরা যেই মার্কেট প্লেসে ওই প্রোডাক্টটা সেলের জন্য লঞ্চ করি, সেটা আমেরিকা হইতে পারে, কানাডা হইতে পারে, অস্ট্রেলিয়া হইতে পারে, ইউকে, ফ্রান্স, ইটালি, স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, পোল্যান্ড, টার্কি, বেলজিয়াম, তারপর ইউএই, দুবাই, সৌদি আরব। সো যেই কান্ট্রিতে আমরা একটা উইনিং প্রোডাক্ট লঞ্চ করি, ওইটা যদি প্রপার ভ্যালিডেশন না করা হয় বিফোর দ্য লঞ্চ, প্রপার ক্যালকুলেশন না করা হয়, তাহলে আলটিমেটলি উই কাম। এভরিথিং জিরো। হ্যাঁ। সো আপনার হচ্ছে একটা উইনিং প্রোডাক্ট আপনার আমরা দীর্ঘদিন ধরে বিক্রি করতেছি। আবার যারা নিউবিজ আসতে চাচ্ছে বিজনেসটাতে, প্রোডাক্টটা যদি সিলেকশন প্রপার হয় তাহলে ফ্রম দ্য বিগিনিং তারা ইনকাম জেনারেট করতে পারে। সো এটা একটা বিগ চ্যালেঞ্জ, একটা ভালো প্রোডাক্ট বের করা। সো আজকে আমি চেষ্টা করব আপনার হচ্ছে এই প্রোডাক্ট কিভাবে উইনিং প্রোডাক্ট খুঁজে পাওয়ার যে মূল মন্ত্রগুলো রয়েছে, খুঁটিনাটি সকল বিষয় শেয়ার করব। 2025 সাল শেষ, আমরা 2026 সালের এখন জানুয়ারি চলতেছে। সো 2026 সালে এসে প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে জি। কি কি চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন? প্রোডাক্ট আসলে আপনার হচ্ছে একটা উইনিং প্রোডাক্ট পাওয়াটা নট ইজি। এই ক্ষেত্রে আপনার হচ্ছে চেঞ্জের যেই বিষয়টা দেখেন হচ্ছে আপনার পর্যাপ্ত সময় দিয়ে আমাদেরকে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে পেতে হয়। বাট যারা নিউ কামার্স, যারা বাংলাদেশ থেকে অথবা প্রবাসে বসে আমাজন এফবিএ বিজনেসটা করতে চাচ্ছে, সো এইখানে তাদের যে ল্যাকিংসটা আমি দেখি মেইনলি ধৈর্য, সময় অ্যান্ড ধৈর্য। এই ২ টা জিনিস না থাকার কারণে তারা তাড়াহুড়ো করে একটা প্রফিট মানে আ প্রপার আপনার হচ্ছে প্রোডাক্টের ভ্যালিডেশন, প্রফিট মার্জিন ক্যালকুলেশন, হুম। এই জিনিসগুলা আপনার এনালাইসিস না করে আপনার হচ্ছে প্রোডাক্টটা লঞ্চ করে। সো দিন শেষে কি হয়, যখন হচ্ছে আমি একটা প্রোডাক্ট ধৈর্য সহকারে সময় না দিয়ে যে একটা উইনিং প্রোডাক্ট সিলেকশনের আগে যেই ক্রাইটেরিয়াগুলো থাকে, লাইক প্রপার ওয়েতে প্রোডাক্টের ভ্যালিডেশন করা, প্রফিট মার্জিন ক্যালকুলেশন করা, আমাকে বিফোর দ্য লঞ্চ একটা প্রোডাক্ট আপনার হচ্ছে মিনিমাম একটা প্রোডাক্ট সেল করলে প্রতি ইউনিট থেকে $10 আমার প্রফিট থাকতে হবে। এই যে প্রপার ওয়েতে প্রফিট মার্জিন ক্যালকুলেশন, প্রোডাক্ট ভ্যালিডেশন, এই সকল বিষয়গুলো তারা আপনার হচ্ছে স্কিপ করে। এখন সেটা জেনে স্কিপ করে অথবা না জেনে স্কিপ করে অথবা তাদের ধৈর্যের অভাব। সো মূলত এইখানে এই চ্যালেঞ্জটাই 2025-এও ছিল, যেটা 2026-এও রয়েছে। কারণ যেহেতু আমি লং ইয়ার ধরে কাজ করি, আমাজনে মোস্ট অফ দ্য কান্ট্রিজে সেল করি ফ্রম দ্য লং ইয়ার। সবারই প্লাস হচ্ছে আপনার স্টুডেন্টদেরকে নিয়েও কাজ করা হয়। সবারই এখানে একটা হচ্ছে ল্যাকিংস আছে। আপনার হচ্ছে আপনার যেই প্রোডাক্টটা আমরা লঞ্চ করব, আমরা টার্গেট করতেছি, ওইটাকে প্রপার ওয়েতে প্রোডাক্টের ভ্যালিডেশন, প্রফিট মার্জিন, অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট সেল করে
$10 প্রফিট থাকবে, সেটা $10 হইতে পারে, পাউন্ড হইতে পারে, ইউরো হইতে পারে। এই জিনিসগুলো প্রপারলি না করে তারা প্রোডাক্টটা লঞ্চ করতেছে। ম্যাক্সিমাম নিউ কামার্স কাউন্ট লস, আই মিন তাদের মানি হারাচ্ছে। আচ্ছা, এটা একটা বিগ চ্যালেঞ্জ Yeah. 2026-এ। আপনি যে উইনিং প্রোডাক্টের কথা বললেন, উইনিং প্রোডাক্টের ডেফিনেশন কি বর্তমানে চেঞ্জ হয়েছে? না, উইনিং প্রোডাক্টের ডেফিনেশন বর্তমানে চেঞ্জ হয় নাই। এখন দেখেন আপনার হচ্ছে আমরা যারা নিউ কামার্স রয়েছি, যারা চাই যে এই সাপোজ হচ্ছে এই আপনার হচ্ছে রহিম ইনকাম করতেছে অ্যামাজন FBA বিজনেস করে, আমি কেন করতে পারবো না? হ্যাঁ, এখন আমিও বিজনেস করে ইনকাম করব। এখন বিজনেস করে ইনকাম করতে হলে আমাকে যারা এক্সপার্ট অ্যামাজন FBA বিজনেসের উপরে, হয় তাদের থেকে আমাকে একটা পেইড কোর্স নিতে হবে, অথবা যারা লং ইয়ার ধরে এই সার্ভিসটা দিচ্ছে তাদের থেকে একটা বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস নিতে হবে। এই দুইটা স্কিপ করে যখন আমি ইউটিউব ভিডিও, ChatGPT আই মিন AI এর উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে একটা প্রফিটেবল প্রোডাক্ট খুঁজবো, দেন হচ্ছে ওইটাকে আমি প্রপার ওয়েতে যেই হচ্ছে আপনার প্রফিট মার্জিন ক্যালকুলেশন, প্রোডাক্টের ভ্যালিডেশন, যে প্রোডাক্টটার আপনার হচ্ছে আসলেই আমি যেই মার্কেটে লঞ্চ করতে চাচ্ছি ওইখানে ওই প্রোডাক্টটার ডিমান্ড রয়েছে কিনা, আমি প্রতি ইউনিট সেল করে আপনার হচ্ছে $10 থেকে $20 পাউন্ড ইউরো প্রফিট করতে পারবো কিনা, আই মিন আমার স্টোর থেকে জেনারেট করতে পারবো কিনা, এইখানে হচ্ছে তাদের ল্যাকিংসটা রয়েছে। আর এই যে অ্যাপ্রোচ যে আপনার কোশ্চেনটা ছিল, এখানে বড় একটা বিষয় হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম নিউ কামার তারা চিন্তা করে আপনার হচ্ছে কম টাকায় কেনা, কম টাকায় বিক্রির প্রোডাক্ট। এই জায়গায় এই চিন্তায় থাকার কারণে ম্যাক্সিমাম নিউ কামার তারা তাদের টাকাটা লস করে। সো আমি সবাইকে রেকমেন্ড করব অ্যাটলিস্ট কম টাকায় কিনে কম টাকায় বিক্রি, এই আইডিয়া থেকে বের হয়ে তারা যদি একটা ভালো প্রোডাক্ট সময় নিয়ে, ধৈর্য নিয়ে, প্রতি প্রপারতে প্রোডাক্টের ভ্যালিডেশন, প্রফিট মার্জিন ক্যালকুলেশন, মার্কেট অ্যানালাইসিস করে প্রোডাক্টটা লঞ্চ করতে পারে, বেশি টাকায় কেনা বেশি টাকায় বিক্রি, আমাজন এক্সপেন্স, প্রোডাক্টের বাইং শিপিং কস্ট বাদ দিয়েও দেখা যায় প্রতি প্রোডাক্টের পার ইউনিট সেলের অ্যাগেন্স্টে $10 থেকে $20 পাউন্ড ইউরো বা তার প্লাসও হচ্ছে আপনার ইনকাম করা যায়। বিগিনারদের জন্য বর্তমানে প্রোডাক্ট রিসার্চ করা কি বা ইজি নাকি আরো বেশি রিস্কি হয়ে গেছে? বিগিনারদের জন্য প্রোডাক্ট অ্যানালাইসিস করা, আই মিন ইউনিক প্রোডাক্ট খুঁজে পাওয়া, রিসার্চ করা, হ্যাঁ, এটা আগেও যেমন ইজি ছিল না, বর্তমানেও ইজি নাই। হ্যাঁ, এখন এইখানে বিষয়টা কি, আপনার হচ্ছে যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জ টেকিং ক্যাপাবিলিটিটা থাকতে হবে। এখানে ধৈর্য একটা বড় ফ্যাক্ট। যেমন আমি আমাজন আমেরিকা মার্কেট প্লেস, যেহেতু সবচেয়ে বড় মার্কেট প্লেস আমাজন আমেরিকা, আমি ওই মার্কেট প্লেস দিয়ে আমি একটা উইনিং প্রোডাক্ট দিয়ে আচ্ছা আমি আমার প্রোডাক্ট অ্যাজ এ আমাজন সেলার বাংলাদেশ থেকে অথবা প্রবাস থেকে আপনার হচ্ছে প্রোডাক্টটা লঞ্চ করে আমি সেলিং জার্নি শুরু করব। আমার আপনার হচ্ছে ভীষণ কি ফ্রম দ্য বিগিনিং ইনকাম জেনারেট করা, মানে যখন থেকে আমার স্টোরে প্রোডাক্টটা সেল শুরু হবে তখন থেকে আমার ইনকাম জেনারেট করা। তো এইখানে দেখেন আগেও আপনার হচ্ছে দুইটা ওয়েতে আপনার প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করতাম আমাজন মার্কেট প্লেস থেকে। Okay. সে আমরা যেই মার্কেট প্লেস দিয়ে শুরু করি, আমেরিকা, ইউকে অথবা দুবাই। হ্যাঁ, তো আমরা মূলত হচ্ছে দুইটা মেথডের উপরে ফোকাস দিতাম। একটা হচ্ছে ম্যানুয়াল ওয়েতে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করা মার্কেট প্লেস থেকে, আর একটা হচ্ছে বাই পেড টুল। Okay. তো ম্যানুয়াল ওয়েতে এইখানে আপনার হচ্ছে সাপোজ অনেকে বলে অনেকে ভাবে যে না আমি পেইড টুলে টাকা খরচ করব না, আমি ম্যানুয়ালি সময় দিয়ে ভালো প্রোডাক্ট বের করব। আমি আপনার হচ্ছে স্ট্রংলি রিকমেন্ড করব যে আসলে যদি আমার সময় থাকে, সময় দিতে পারি, পেইড টুলের দরকার হয় না। পেইড টুল ছাড়াও ম্যানুয়ালি, হ্যাঁ, যদি আমি জানি কিভাবে সেটা বের করতে হয়, ম্যানুয়ালি উইদাউট পেইড টুল ছাড়া আমরা আমাজনের বিভিন্ন মার্কেট প্লেস থেকে প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করতে পারি এবং সেটা লঞ্চ মানে প্রোডাক্টটা মার্কেট প্লেসে লঞ্চ করে পার ইউনিট সেলের অ্যাগেনস্টে ফ্রম দ্য বিগিনিং আমরা 15, 20, 30 পাউন্ড, ডলার, ইউরো পর্যন্ত ইনকাম জেনারেট করতে পেরেছি বা পারবো। সেকেন্ড যেটা হচ্ছে আপনার পেইড টুল। পেইড টুলের মধ্যে যারা মূলত হচ্ছে আমরা আমাজন প্রাইভেট লেভেল সেলার হিসাবে প্রোডাক্ট সেল করি আমাজন মার্কেট প্লেসে, আমাজন FBA এর মাধ্যমে আমরা মোস্ট অফ দ্য সেলার হিলিয়াম 10, জঙ্গল স্কাউট, দেন হচ্ছে সেলার স্প্রাইট, এই তিনটা আপনার হচ্ছে টুল ইউজ করি আপনার হচ্ছে মার্কেট প্লেস থেকে উইনিং প্রোডাক্ট খুঁজে পেতে। আর একটা যারা আমরা হোলসেলার হিসাবে বাংলাদেশ থেকে অথবা প্রবাসে বসে অ্যাজ অ্যান হোলসেলার হিসাবে প্রোডাক্ট সেল করি, আপনার হচ্ছে হোলসেলার কি আপনার হচ্ছে অন্য কোনো ডেভেলপমেন্ট ব্র্যান্ডের প্রোডাক্ট আমি রিসেল করব। তো হোলসেলারদের ক্ষেত্রে তারা যে আপনার হচ্ছে মেইন ভূমিকা খ্যাপান, আমরা একটা হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যানালাইসিস বা উইনিং প্রোডাক্ট খোঁজার একটা টুল আছে, এটা ইফেক্টিভ। বাট পার্শিয়ালি হচ্ছে জঙ্গল স্কাউট, হিলিয়াম 10 দিয়েও কাজ করা যায়। মানে আপনার যারা হোলসেলার হিসেবে প্রোডাক্ট লঞ্চ করবে তারা আপনার হচ্ছে এই দুইটা টোটাল তিনটা, নাম্বার 1 ক্যাপা ইফেক্টিভ, বাকি পার্শিয়ালি দুইটা আছে আপনার হচ্ছে হিলিয়াম 10 অ্যান্ড জঙ্গল স্কাউট। এখন ওভারঅল যদি আপনাকে একটা আমি আপনার হচ্ছে ওভারভিউ দিতে চাই, আপনার হচ্ছে যারা প্রাইভেট লেভেল সেলার তাদের ক্ষেত্রে আপনার হচ্ছে মার্কেট প্লেস থেকে সে যেই মার্কেট প্লেস দিয়ে শুরু করুক, আমেরিকা, ইউকে, দুবাই, হ্যাঁ, বা ইউরোপ, সবচেয়ে আপনার উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার আপনার হচ্ছে পারফেক্ট টুল হচ্ছে আপনার জঙ্গল স্কাউট। জঙ্গল স্কাউটটা বেস্ট
আপনার হচ্ছে যে মার্কেট প্লেস দিয়ে শুরু করবো ওই মার্কেট প্লেস থেকে পেইড টুল দিয়ে উইনিং প্রোডাক্ট খুঁজে পাওয়ার জন্য, দেন হিলিয়াম 10। আর যারা হোলসেলার হিসাবে জানি শুরু করবে তাদের জন্য খ্যাপাটা আপনার হচ্ছে খ্যাপা টুলটা বেস্ট, দেন হচ্ছে রেস্ট অফ দ্য টুলস। অ্যামাজনের যে রিকমেন্ডেশন অ্যালগোরিদম বা সার্চিং অ্যালগোরিদমে তো প্রতি বছরে অনেক কিছু চেঞ্জ আনে। সো এটার আপনি ধরেন যারা 2024-25 সালে প্রোডাক্ট রিসার্চ করতেছে বা যে ওয়েতে রিসার্চ করতেছে, অ্যামাজনের যে অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার ফলে প্রোডাক্ট রিসার্চে কি কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলে? এইটা আপনার হচ্ছে ইম্প্যাক্ট তো অবশ্যই থাকে। হ্যাঁ, দেখেন আপনার হচ্ছে আমরা যারা কন্টিনিউয়াসলি আমাজনের বিভিন্ন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করি ফ্রম দ্য লং ইয়ার, আমরা অলওয়েজ আমাজনের টার্মস অ্যান্ড কন্ডিশন কি এটার উপরে আপডেটেড থাকি। সো আমাজনের টার্মস কন্ডিশন অ্যালগোরিদম এই জিনিসগুলো যেহেতু আমরা কন্টিনিউয়াসলি আমাজন আমেরিকা ইউরোপ মার্কেটগুলো অ্যাক্টিভলি প্রোডাক্ট সেল করতেছি ফ্রম মাল্টিপল আমাজন স্টোর। সো আমাদেরকে যেটা করতে হয় অ্যাজ অ্যান আমাজন সেলার, হ্যাঁ, অ্যাজ অ্যান আমাজন প্রাইভেট লেভেল সেলার, যারা হোলসেলার আছে অ্যাজ অ্যান হোলসেলার, তাদেরকে অলওয়েজ আমাজনের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যালগোরিদমের উপরে আপ টু ডেট থাকতে হয়। দেন ওই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড অ্যালগোরিদমের আপডেটেড টার্মস অ্যান্ড কন্ডিশন আর অ্যালগোরিদমের উপরেই আমরা যে প্রোডাক্টটা চুজ করি আমাদের স্টোরে লঞ্চ করার জন্য, প্লাস আমাদের প্রোডাক্টটা মার্কেট প্লেসে যখন আমরা লিস্ট করি, হ্যাঁ, আপনার হচ্ছে ওই বিষয়গুলো মাথায় রেখেই আমাজন টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড অ্যালগোরিদম বিষয়গুলো মাথায় রেখে আমরা প্রোডাক্টটা লিস্ট করি, যাতে কি হয় আমাদের দ্বারা কোনো আপনার হচ্ছে ভায়োলেশন না হয়ে আমাদের আমাজন সেলার অ্যাকাউন্টটা ক্ষতিগ্রস্ত হয়, অথবা আমাদের আমাজন এফবিএ প্রোডাক্ট লিস্টিংটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় অথবা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সো ডেফিনেটলি আমাজন অ্যালগোরিদম একটা বড় ভূমিকা রাখে। আর আমাজন প্রতি বছরেই তাদের হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে অ্যালগোরিদমের উপরে কিছু ভেরিয়েশন নিয়ে আসে, যেটা আমরা অ্যাজ এ সেলার আপনার ওইটা ওই ভেরিয়েশনটা ফলো করেই হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট লঞ্চ, আপনার হচ্ছে প্রোডাক্ট অপটিমাইজেশন, আপনার হচ্ছে ক্যাম্পেইন অপটিমাইজেশন সবকিছুই আমরা প্রপারলি ওইভাবেই মেনটেন করি। লার্জ ক্যাটাগরি ভার্সেস মাইক্রোনিশ, এই দুইটার ভিতরে বিগিনারদের জন্য কোনটা বেশি ফ্রেন্ডলি? লার্জ ক্যাটাগরি প্লাস মাইক্রোনিশ এই দুটার মধ্যে বিগিনারদের জন্য কোনটা ফ্রেন্ডলি আপনি এটাই তো জানতে চাচ্ছেন। দেখেন আপনার যারা নিউবিজ রয়েছে অথবা যারা আমরা দীর্ঘদিন ধরে আমাজনে সেল করতেছি আমাজনের বিভিন্ন মার্কেট প্লেসে, আমাজনে অ্যাট প্রেজেন্ট আপনার হচ্ছে 31 বা 35 মতো মানে 31 থেকে 35টার মতো অ্যাক্টিভ নিশ আছে। হ্যাঁ, প্রত্যেকটা নিশের আন্ডারে রয়েছে অসংখ্য মাইক্রোনিশ। যেমন এই ক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল দিই, আপনার হচ্ছে হোম অ্যান্ড কিচেন, এটা একটা এভারগ্রিন নিশ বা একটা প্রোডাক্ট সেলিং ক্যাটাগরিজ। এটা হচ্ছে প্যারেন্ট, এইটার আন্ডারে অসংখ্য আপনার হচ্ছে মাইক্রোনিশ রয়েছে। এই অসংখ্য মাইক্রোনিশের আপনার হচ্ছে ডেফিনেটলি অসংখ্য বলতে মাল্টিপল মাইক্রোনিশ রয়েছে। এই মাল্টিপল মাইক্রোনিশের মধ্যে রয়েছে অসংখ্য নিশ। সো আমাকে অ্যাজ এ নিউবিজ যেটা করতে হবে, সাপোজ আমি আমাজন আমেরিকা মার্কেট প্লেস দিয়ে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করবো, মানে মার্কেট প্লেস সিলেক্ট হয়ে গেল, আমি অ্যাজ এ নিউবিজ কোন মার্কেট প্লেস দিয়ে শুরু করবো, ধরে নিচ্ছি আমাজন আমেরিকা মার্কেট প্লেস দিয়ে শুরু করবো। আমার যেটা করতে হবে, দেন মার্কেট প্লেস সিলেকশন হয়ে গেলে ওই যে 30 থেকে 35টা অ্যাক্টিভ নিশ রয়েছে ওইখান থেকে আমাকে নিশ সিলেক্ট করতে হবে কোন নিশটা নিয়ে আমি মুভ অন করবো, মানে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করবো। সো ধরে নিচ্ছি অ্যাজ এ নিউবিজ আমি রুবেল হোসেন হোম অ্যান্ড কিচেন আমি সিলেক্ট করলাম, প্যারেন্ট নিশ অথবা প্যারেন্ট প্রোডাক্ট সেলিং ক্যাটাগরি। এই হোম অ্যান্ড কিচেনের আন্ডারে রয়েছে মাইক্রোনিশ, সেখানে মাল্টিপল রয়েছে আপনার হচ্ছে আপনার হচ্ছে 10 to 20 মাইক্রোনিশ। এই 10 to 20 মাইক্রোনিশের আন্ডারে রয়েছে অসংখ্য নিশ। তো আমাকে যেটা করতে হবে অ্যাজ এ নিউবিশ, এই যে আপনার হচ্ছে একটা প্যারেন্ট নিশের আন্ডারে যে মাল্টিপল মাইক্রোনিশ রয়েছে প্রত্যেকটা নিশে আমাকে 1 by 1 সময় নিয়ে কাজ করতে হবে। ওকে, কারণ যেহেতু আপনার হচ্ছে এই যে 10 to 20 মাইক্রোনিশ রয়েছে, এই প্রত্যেকটার আন্ডারে রয়েছে অসংখ্য নিশ। তো আমাকে সময় দিয়ে প্রত্যেকটা মাইক্রোনিশের আন্ডারে যে অসংখ্য নিশগুলো রয়েছে সময় নিয়ে খুঁজে আমাকে ভালো প্রোডাক্ট বের করতে হবে। আর এই ক্ষেত্রে ডেফিনেটলি আমার যেই প্রোডাক্টটা আমি খুঁজে বের করব, কম্পিটিশন আপনার হচ্ছে যেই মার্কেট প্লেস আমি শুরু করবো, সাপোজ যদি আমেরিকা হয়, প্রোডাক্টটার আপনার হচ্ছে কম্পিটিশন কেমন, প্রোডাক্টের আপনার হচ্ছে প্রফিট মার্জিন কীরকম থাকবে, প্রপার ওয়েতে ভ্যালিডেশন আমি করছি কিনা, কত টাকায় কিনবো, কত টাকায় শিপ করবো, সকল খরচ বাদ দিয়ে কত টাকায় সেল করলে অ্যাটলিস্ট মিনিমাম পার সেলের অ্যাগেনস্ট আমার আপনার হচ্ছে $10, $20 বা $30 প্রফিট হবে, সেই জিনিসগুলো মেনটেন করে আসলে হচ্ছে নিশ পিক করতে হবে বা নিশের আন্ডার থেকে প্রোডাক্ট বের করতে হবে। আপনি যদি 2026 সালে অ্যামাজন এফবিএ বিজনেস শুরু করতেন, তাহলে কম্পারেটিভলি কোন ক্যাটাগরিটা আপনি সেফ মনে করেন? আচ্ছা, বা বিগিনারদের জন্য আসলে এই মুহূর্তে এমন কোন ক্যাটাগরি চুজ করা উচিত যেটা কম্পারেটিভলি সেফ?
ওকে, এটা একটা গুড কোশ্চেন মাসুদ ভাই। অনেক নিউবিজি আছে যারা নিউ কামার, আপনার হচ্ছে কন্টিনিউয়াসলি আমার কাছে জানতে চায় বাই মেসেজে, হ্যাঁ, ভিডিওতে কমেন্ট বা বাই পার্সোনাল মেসেজ, যে অ্যাজ এ নিউ কামার আমার কোন ধরনের নিশ নিয়ে মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল হিসেবে শুরু করা উচিত। কারণ এখানে আপনার হচ্ছে যদি আপনি না জানি যে কোন নিশটা আমার জন্য সুইটেবল অ্যাজ এ নিউবিজ, কোনো কমপ্লায়েন্স জটিলতা ছাড়াই আমি ফ্রম দ্য বিগিনিং সেল স্টার্ট করে দিতে পারবো। তো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট একজন নিউ লার্নারের জন্য। দেখেন, আমাজনে টোটাল 30 থেকে 35টা প্রোডাক্ট সেলিং ক্যাটাগরিজ রয়েছে। তার মধ্যে কিছু রয়েছে আপনার রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজ, মানে আপনার হচ্ছে কিছু আছে রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজ, কিছু আসে কিছু কিছু ক্যাটাগরিজ আছে রেস্ট্রিক্টেড না, মানে আমরা ইজিলি প্রোডাক্ট লিস্ট করে সেল করতে পারবো। আর কিছু ক্যাটাগরিজ যেগুলো রেস্ট্রিক্টেড, ওইখানে আমি সেল জেনারেট করার আগে প্রোডাক্টটা যখন লিস্ট করব আমাকে আমাজন থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। দেখেন, দুই ধরনের ক্যাটাগরি থেকেই প্রোডাক্ট যদি উইনিং প্রোডাক্ট বের করা যায়, ফ্রম দ্য বিগিনিং প্রোডাক্ট সেল করে $10, $20, $30 প্লাস প্রফিট জেনারেট করা যায় পার ইউনিট সেলের অ্যাগেনস্টে, সেটা আপনার হচ্ছে রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজ হোক অথবা আপনার হচ্ছে ইজিলি সেল করতে পারি। তো যদি আমরা হচ্ছে ইজিলি সেল করতে চাই, কোনো আপনার হচ্ছে মানে আমি লিস্ট করবো আমাজন অ্যাপ্রুভাল দিবে কি দিবে না এই হ্যাসেলে না থাকতে চাই, ইজিলি আমি ফ্রম দ্য বিগিনিং কমপ্লায়েন্স জটিলতা ছাড়া আমি যেই নিস্টার প্রোডাক্টটা লঞ্চ করতে চাই সব আমি ফ্রম দ্য বিগিনিং একদম সেল জেনারেট করতে পারবো। তো এরকম কিছু আপনার হচ্ছে যদি হট প্রোডাক্ট সেলিং নিশ আমি বলতে চাই যারা নিউ কামার্স রয়েছে তাদের জন্য, একটা হতে পারে হোম অ্যান্ড কিচেন, কিচেন অ্যান্ড ডাইনিং, তারপর রয়েছে আপনার স্পোর্টস অ্যান্ড আউটডোরস, তারপর রয়েছে আপনার অফিস প্রোডাক্টস, অ্যাপ্লায়েন্স, এরকম আপনার হচ্ছে কিছু আপনার হচ্ছে ক্যাটাগরিজ বা প্রফিটেবল নিশ রয়েছে। যেমন একদম স্পেসিফিক যদি হচ্ছে আমি বলতে চাই যেই 4টা ক্যাটাগরি আমি বললাম, হ্যাঁ, আরও প্লাস কিছু ক্যাটাগরিজ রয়েছে। তো অ্যাজ এ নিউ কামার যদি সে ফ্রম দ্য বিগিনিং কোনো কমপ্লেন জটিলতা ছাড়া তার স্টোরে আপনার হচ্ছে সেল জেনারেট করতে চায়, সে আপনার হচ্ছে ইজিলি আপনার হচ্ছে অফিস প্রোডাক্ট অথবা আপনার হচ্ছে হোম অ্যান্ড কিচেন উইদাউট কোনো কমপ্লেন জটিলতা ছাড়া তার স্টোরে ফ্রম সেল শুরু করতে পারবে। বিশেষ করে আপনি অনেকবার বলছেন যে বিগিনারদের জন্য একটা ক্যাটাগরি খুবই কমন এবং সেটা আপনি সবসময় বলেন যে হোম অ্যান্ড কিচেন। সো সো হোম অ্যান্ড কিচেন এটা সবসময় আই থিঙ্ক প্রফিটেবল, যেটা আপনার যেহেতু অনেক এক্সপিরিয়েন্স আছে। অ্যান্ড বাট এছাড়াও ক্যাটাগরি সিলেকশনের ক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে অথবা যাদের এক্সপিরিয়েন্স আছে বা অনেকদিন ধরে কাজ করতেছে, কোন কোন রেড ফ্ল্যাগগুলো আপনি দেখেন? আপনার যেহেতু আপনি অনেক নিউ কামারদের সাথে কাজ করেন, আপনার সাথে অনেকে কাজ করে, সো তাদের ভিতরে কোন রেড ফ্ল্যাগগুলো আপনি দেখেন যে ক্যাটাগরি সিলেকশনের ক্ষেত্রে? যদি এই আপনার চ্যালেঞ্জেসটা আপনার কথা বলেন, সবাই চায় যারা নিউ কামার শুরুতে কোনো কমপ্লায়েন্স জটিলতায় না পড়তে, মানে আমি এমন একটা প্রোডাক্ট এমন একটা নিশের প্রোডাক্ট নিয়ে শুরু করব, কারণ যেহেতু আপনার হচ্ছে আমি অ্যাজ এ নিউবিজ যারা নিউ কামার তারা সর্বোচ্চ 1টা বা 2টা প্রোডাক্ট নিয়ে শুরু করবে যারা প্রাইভেট লেভেল সেলার, হ্যাঁ, আপনার হচ্ছে কিন্তু নতুনরা কোন ভুলগুলা করে বেশি, বিশেষ করে আপনার কাছে রেড ফ্ল্যাগটা কি? ক্যাটাগরি সিলেকশন করার ক্ষেত্রে নিউবিজরা যেই ভুলগুলা করে থাকে সাধারণত এই যে আপনার হচ্ছে সাপোজ আপনার স্পোর্টস অ্যান্ড আউটডোরস, হ্যাঁ, এটা একটা প্যারেন্ট নিশ, এটার আন্ডারে মাল্টিপল মাইক্রো নিশ রয়েছে, দেন এটার আন্ডারে অসংখ্য নিশ রয়েছে। তো নিউ কামার্স যেই ম্যাক্সিমাম ভুলটা করে তাদের ফার্স্ট কনফিউশন আমি কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে শুরু করব, আপনার হচ্ছে রেস্ট্রিক্টেড না উই ক্যান সেল ইজিলি, এখানে একটা কনফিউশন থাকে, হ্যাঁ, চ্যালেঞ্জেস থাকে। দেন সেকেন্ড হচ্ছে আপনার চ্যালেঞ্জেসটা হচ্ছে আপনার আমি নিশ সিলেক্ট করলাম লাইক হোম অ্যান্ড কিচেন অথবা স্পোর্টস অ্যান্ড আউটডোরস, টয়েজ অ্যান্ড গেমস বা অফিস প্রোডাক্ট। তো এইটার আন্ডারে যে মাইক্রো নিশ রয়েছে, এই মাইক্রো নিশের আন্ডারে যে অসংখ্য নিশ রয়েছে, এইখান থেকে প্রপারলি সময় দিয়ে যে একটা প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে পাওয়া বা প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে পাওয়ার ক্ষেত্রে যেই ক্রাইটেরিয়াগুলো আছে এইখানে তাদের মূলত ল্যাকিংসটা আছে। তারা প্রপারলি জানে না কিভাবে এই যে নিশ মাইক্রো নিশ এটার আন্ডারে অসংখ্য নিশ থাকে, নাম্বার 1। নাম্বার 2, একটা ওই নিশ থেকে আমি প্রফিটেবল প্রোডাক্টটা যে হচ্ছে খুঁজে পাবো, তো খুঁজে পাওয়ার যে মূল মন্ত্রগুলা, যে প্রোডাক্টটা কত প্রাইসে সেল করতেছে, ওই প্রোডাক্টটা কত দিয়ে আমি বাই করব, কত বাইং শিপিং আমার কত কস্ট পড়বে, মানে প্রপার ভ্যালিডেশন যেটা, দেন হচ্ছে মার্কেটে অ্যাটলিস্ট আপনার হচ্ছে 30 দিনে কত ইউনিট সেল হচ্ছে, হ্যাঁ, আমি আপনার হচ্ছে ওই প্রোডাক্টটার ডিমান্ড কীরকম, এই যে দেন হচ্ছে ওই প্রোডাক্টটা আমি টোটাল যদি আমার স্টোরে লঞ্চ করি তাহলে বাইং শিপিং কস্ট বাদ দিয়ে অলরেডি যারা আমাজনে সেল করতেছে আমার কম্পিটিটর তারা কীরকম প্রফিট জেনারেট করতেছে, আমি আপনার হচ্ছে আমার টোটাল কস্টিং বাদ দিয়ে আমি যদি আপনার হচ্ছে প্রোডাক্টটা সেলের জন্য লঞ্চ করি আমাজন মার্কেট প্লেসে, আমি ফ্রম দ্য বিগিনিং কীরকম প্রফিট জেনারেট করতে পারতেছি, এই জিনিসগুলো তারা অ্যাক্টিভলি ওইভাবে
আপনার হচ্ছে বুঝে না অথবা সময় দিয়ে আপনাকে এটাকে প্রপারলি মেনটেন করে একটা প্রপার আইডিয়া নিয়ে প্রোডাক্টটা লঞ্চ করতে পারে না। অর্থাৎ আপনি যেটা বলতেছেন যে যারা বিগিনার তারা সবথেকে বড় যে ভুলটা করে সেটা হচ্ছে যে একটা ক্যাটাগরি চুজ করে, বাট সেই ক্যাটাগরি আন্ডারে আরো সাব ক্যাটাগরি থাকে, মাইক্রোনিশ থাকে, সেইগুলোর দিকে যায় না খুব একটা। আপনার মেইন ফোকাস দেয় অনলি ক্যাটাগরিতে। মেইন ফোকাস দেয় হচ্ছে তারা ক্যাটাগরি, ক্যাটাগরিতে বাট আমার তো প্যারেন্ট ক্যাটাগরি বা প্যারেন্ট নিশ হচ্ছে লাইক আপনার হচ্ছে স্পোর্টস অ্যান্ড আউটডোর্স বা অফিস প্রোডাক্ট বা হোমান কিচেন। কারণ হোমান কিচেন একটা এভারগ্রিন আপনার হচ্ছে নিশ, ডেইলি বেসিস আপনার হচ্ছে এখানে অসংখ্য প্রফিটেবল প্রোডাক্ট রয়েছে। সো তারা হচ্ছে আপনার প্যারেন্ট নিশের আন্ডারে কীভাবে মাইক্রোনিশ, কীভাবে মাইক্রোনিশের আন্ডার থেকে অসংখ্য নিশ নিয়ে অ্যানালাইসিস করতে হয় আপনার হচ্ছে বাই ম্যানুয়াল বাই পেড টুল ফর গেটিং দ্য উইনিং প্রোডাক্ট, এইখানেই তাদের হচ্ছে আপনার ল্যাকিংসগুলো থাকে। আমার পরিচিত একজন আছে, বেশ কয়েকদিন আগে পরিচয়, কয়েক মাস আগে। তার সাথে কথা বলার সময় সেও অ্যামাজনে রিসেন্ট আর কি বিজনেস শুরু করছে। সো আমি জিজ্ঞেস করছিলাম যে সে কোন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে। সো সে একটা ক্যাটাগরি বলল। আচ্ছা, সো আমার খুবই মানে একটু আজব লাগলো যে ক্যাটাগরিটা আসলে কতটা প্রফিটেবল হবে বা কতটা সে ভালো করতে পারবে। বাট আমার টুকটাক নলেজ আছে, বাট অত বেশি নলেজ না থাকলেও যেহেতু আপনার সাথে একটা কন্টেন্ট মেক করছি, এছাড়াও এর আগে টুকটাক নলেজ আছে। আচ্ছা, সো ওই জায়গা থেকে আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই ক্যাটাগরিটা সে কেন চুজ করলো বা এটার পেছনে অ্যাকচুয়াল কারণটা কি, ডেটাটা কি। আচ্ছা। তো সে জাস্ট বললো যে ও তার সিক্স সেন্স বলে যে সে এই এই ক্যাটাগরিতে সে প্রোডাক্ট সেল করতে পারবে, হিট করতে পারবে আর কি। এক্স্যাক্টলি। সো এই যে সিক্স সেন্স, মানুষজন সিক্স সেন্সটা ইউজ করে, ডেটা ইউজ করে না। এই ডেটা ইউজ না করেই ক্যাটাগরি সিলেকশন করলে সব থেকে বড় রিস্কটা কি? দেখেন এইখানে অলরেডি সে রিক্সের মধ্যেই আছে। হ্যাঁ, সিক্স সেন্স দিয়ে আপনার হচ্ছে কামিয়াব হওয়া, হ্যাঁ, এটা একদমই ইজি না। হ্যাঁ, কেন ইজি না? দেখেন আমরা অলরেডি জানি যে একটা আপনার হচ্ছে নিশ সিলেক্ট করা একজন রানার মানে নিউ কামার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ইজিলি সেল করতে পারি এরকম নিশ সিলেক্ট করি, অথবা রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজ এরকম একটা নিশ সিলেক্ট করি, দুইটা কিন্তু প্রফিটেবল। অনেক নিউকামার এই যে ভয় পায় যে আমি ইজিলি সেল শুরু করব, এরকম নিশ চাই, বাট তারা রেস্ট্রিক্টেড নিশে আসে না। এই আপনার হচ্ছে ভয়টা তাদের মানে জুজুর ভয়টা তাদের কাজ করে। বাট এইখানে কিন্তু রেস্ট্রিক্টেড প্রোডাক্ট যদি হচ্ছে আপনার একবার কমপ্লায়েন্স সাবমিট করে লিস্টিংটা অ্যাক্টিভ করে সে সেল শুরু করতে পারে, দেখা যায় ওইখানে আপনার হচ্ছে ইজিলি সেল করতে পারতেছে এরকম একটা প্রোডাক্টের থেকে এইখানে বেটার রেজাল্ট দিতেছে রেস্ট্রিক্টেড প্রোডাক্ট থেকে। আচ্ছা, আচ্ছা, নাম্বার এটা একটা আপনার হচ্ছে নিউ কামারদের ল্যাকিংস ফাঁকে আমি বলে নিলাম। হ্যাঁ, হয়তোবা তাদের হেল্পফুল হবে ডিসিশন আসতে যে আমি শুধু ওই টাইপেরই প্রোডাক্ট সেল করবো না আমি হচ্ছে রেস্ট্রিক্টেড প্রোডাক্টের নিয়ে সেল শুরু করবো বা চিন্তা করব। এখন দেখেন সিক্স সেন্স বলেন যে আমি আপনার হচ্ছে আমাজনে ঢুকলাম, একদিন দেখলাম অ্যাপ্লায়েন্স আপনার হচ্ছে নিশের একটা প্রোডাক্ট খুব ভালো সেল হচ্ছে। হ্যাঁ, তো আমি কি করলাম, এটাকে ম্যানুয়ালি প্রপারলি অ্যানালাইসিস করলাম না, বা আমি পেইড টুল দ্বারা প্রপার অ্যানালাইসিস করলাম না। এখন অ্যানালাইসিসের মধ্যে কিছু পার্ট আছে, যেমন যেই প্রোডাক্টটা আমরা দেখতেছি ভালো, খুব ডিমান্ড, হ্যাঁ, আপনার হচ্ছে অ্যাক্সেন্সে ভাবতেছি এই নিশের এই প্রোডাক্টটা নিয়ে আমরা কামিয়াব হবো, ফ্রম দ্য বিগিনিং ইনকাম জেনারেট করতে পারবো। বাট ওই প্রোডাক্টের যে নামটা, ওই নামটা দিয়ে আমি যেই মার্কেট প্লেস দিয়ে শুরু করবো, লাইক আমেরিকা, হ্যাঁ, তো আমেরিকাতে কত কাস্টমার প্রতি মাসে ওই প্রোডাক্টটা বাই করার জন্য সার্চ করে, এটা আমি চেক করতেছি না। তো এটা একটা বিগ মিস্টেক। হ্যাঁ, আমরা যারা অবভিয়াসলি আমরা যারা অনেকদিন ধরে সেল করি একটা প্রোডাক্ট, মানে যখন লঞ্চ করি নতুন প্রোডাক্ট বা এক্সিস্টিং, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ওই প্রোডাক্ট লিস্টিংটাকে অপটিমাইজ করি ফর গেটিং দ্য বেটার রেজাল্ট বাই পিপিসি বাই অর্গানিক। তো এইটা একটা তার বিগ মিস্টেক যে সে তার প্রোডাক্টটা আপনার হচ্ছে আপনার সাপোজ সে আমেরিকায় সেল শুরু করতেছে, সে ওই প্রোডাক্টের নামটা দিয়ে আপনার হচ্ছে প্রতি মাসে কীরকম কাস্টমাররা সার্চ করে আমাজনে ওই প্রোডাক্টটা বাই করার জন্য, এটা দেখতেছে না। দেন ওই প্রোডাক্টটা আপনার হচ্ছে আমি মার্কেট প্লেসে যারা অলরেডি বিক্রি করতেছে তারা কিরকম প্রাইসে বিক্রি করতেছে আমি সবাইটা দেখতেছি না। আমি যখন ওই প্রোডাক্টটা বাই করবো লাইক চায়নার আলিবাবা থেকে বা বাংলাদেশ থেকে, আমি আপনার হচ্ছে প্রোডাক্টটা ডেভেলপমেন্টে বাইং শিপিং টোটাল কত কস্ট যাচ্ছে, হ্যাঁ, দেন ওই টোটাল কস্ট বাদ দিয়ে আই মিন হচ্ছে মনে করেন
প্রোডাক্টের বাইং শিপিং একটা কস্ট আছে, প্রোডাক্টের ডিজাইন ডেভেলপমেন্ট একটা কস্ট আছে, আই মিন আমাজন ইনফোগ্রাফিক্স। হ্যাঁ, দেন ওই প্রোডাক্টটা হচ্ছে যখন আমি আমাজন এফবি ওয়ারহাউসে রেখে প্রোডাক্টটা সেল করবো, আমাজন এফবি এর মাধ্যমে যদি করি, তাহলে আমাজন একটা এক্সপেন্সের বিষয় আছে, লাইক ওয়ারহাউসে আপনার হচ্ছে ওয়ারহাউসের একটা বিল দিতে হয়, আপনার হচ্ছে একটা অ্যামাউন্ট দিতে হয় আমাজনকে, তারপরে স্টোরেজ ফি দিতে হয়, মানে এরকম কিছু আমাজন এক্সপেন্স আছে। তো এই আমাজন এক্সপেন্স প্লাস আমার যে প্রোডাক্টের বাইং শিপিং এক্সপেন্স, এই জিনিসগুলার আপনার হচ্ছে টোটাল মাইনাস করে ফ্রম দ্য বিগিনিং প্রোডাক্টটা প্রত্যেক ইউনিট সেল করে আমার কত প্রফিট মার্জিন থাকতেছে, লাইক $1, $10, $20, $30 না $50। এখানেও তো হচ্ছে একটা আপনার হচ্ছে কি বলা হচ্ছে বিগ চ্যালেঞ্জের বিষয়। সময় নিয়ে আমাকে এই কাজটা করতে হবে। প্রোডাক্টের ভ্যালিডেশন কি, ভ্যালিডেশন বলতে কি কি, যেমন ওই আপনার যে প্রোডাক্টটা আমি চুজ করতেছি বা লঞ্চ করব, হ্যাঁ, এক দেখায়, তো আমি যদি এগুলা মিস করি, লাইক আপনার হচ্ছে অলরেডি যারা 5জন সেলার আছে সেল করতেছে মার্কেট প্লেসে, তারা মান্থলি কিরকম সেল জেনারেট করতেছে, কাস্টমাররা কিরকম ওই প্রোডাক্টটা পারচেস করার জন্য মান্থলি সার্চ করে, ওই কিওয়ার্ড দ্বারা আপনার হচ্ছে উইকলি সেলস কত, সেলস অ্যামাউন্ট কত, মান্থলি সেলস অ্যামাউন্ট কত, হ্যাঁ, আপনার হচ্ছে ওই প্রোডাক্টের ট্রেন্ড, আপনার হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস, যে এটা ওভার দ্য হোল ইয়ারের প্রোডাক্ট না অনলি সিজনাল, হ্যাঁ, না অনলি আপনার হচ্ছে এই যে আপনার হচ্ছে ওভার দ্য হোল ইয়ার না সিজনাল, এই যে দেখ হচ্ছে ওই প্রোডাক্টটা প্রতি ইউনিট সেল করে আপনার হচ্ছে কত প্রফিট মার্জিন থাকবে, এই যে প্রপার যে প্রোডাক্টের যে আপনার ভ্যালিডেশনটা, হ্যাঁ, বা প্রোডাক্টের যে হচ্ছে আপনার একটা প্রোডাক্ট বিফোর দ্য লঞ্চ আপনাকে ব্যাক এন্ডে সিনারিওতে যে কাজগুলো, এখানে তো সময় নিয়ে এই কাজগুলো করতে হবে। এখন আমি যদি এই কাজগুলো না করে আমি অ্যাকসেন্সে দেখলাম যে একটা প্রোডাক্ট খুব ভালো পারফর্ম করতেছে, আমি ব্যাক এন্ডের এই বিষয়গুলো অ্যানালাইসিস করলাম না, তাহলে হচ্ছে আপনার আমি তো বুঝতেছি না যে হচ্ছে ওই প্রোডাক্টটা লঞ্চ করে আমার কত প্রফিট হবে পার ইউনিট সেলের এগেইনস্টে। আমাজনের সকল এক্সপেন্স বাদ দিয়ে, লাইক আপনার হচ্ছে আমার তো বাইং শিপিং গেল, আমাজন এক্সপেন্স আছে, এফবিএ কস্ট, পিপিসি কস্ট, হ্যাঁ, স্টোরেজ ফি, তো এগুলো যদি আমি আপনার হচ্ছে মানে ম্যাক্সিমাম নিউকামার এই ভুলটা করে মাসুদ ভাই বাংলাদেশ থেকে, হ্যাঁ, যেহেতু আমিও অনেক দিন ধরেই আপনার হচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, হ্যাঁ, আপনার হচ্ছে প্রোডাক্ট সেল করতেছি আমাজনের বিভিন্ন মার্কেট প্লেসে, তো এই ভুলটা নিউকামার্স করে, সো এখানে এক দেখায় আমি কামিয়াব হব ভেরি ডিফিকাল্ট। আপনি যখন একটা প্রোডাক্ট রিসার্চ করেন, যদি আপনার ক্ষেত্রে বলি, আপনি একটা প্রোডাক্ট রিসার্চ করতেছেন, সো ওই প্রোডাক্টের মান্থলি সেলস কেমন হইলে আপনি সেটাকে একটা উইনিং প্রোডাক্ট বা ওই প্রোডাক্টটা চুজ করেন, আপনি কেমন সেল আসলে যে আমার এতগুলা সেল আসছে, সো আমি এটা চুজ করতে পারি? আচ্ছা, এটা একটা গুড কোয়েশ্চেন মাসুদ ভাই। আপনার হচ্ছে আমরা মূলত উইনিং প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আপনার হচ্ছে মান্থলি সেই সেলস ভলিউমটা দেখি, আপনার হচ্ছে মিনিমাম 300 থেকে 500 ইউনিট সেল থাকতে হবে 30 দিনে, মিনিমাম এক মাসে মিনিমাম আপনার হচ্ছে 300 থেকে 500 অথবা সর্বোচ্চ 1000 ইউনিট, এটা মিনিমাম 300, 500 অথবা 1000 ইউনিট 30 দিনে সেল থাকতে হবে। ওকে। দেন আপনার হচ্ছে আরেকটা যেটা হচ্ছে ক্রুশিয়াল পার্ট, আপনার হচ্ছে এই যে পারফরমেন্সটা, লাইক 30 দিনে 300 ইউনিট বা 500 ইউনিট, 1000 ইউনিট ওই লিস্টিংটা থেকে সেল জেনারেট করা যাচ্ছে বা হচ্ছে, সেটা এক বা একাধিক কম্পিটিটর হইতে পারে, মানে একাধিক সেলার হইতে পারে, ওইখানে রেটিং রিভিউটা কীরকম, যে আমি কি 5000 রেটিং রিভিউ নিয়ে যে লিস্টিংটা দেখতেছি তার মান্থলি ইনকাম 300 দেখতেছি, তাহলে কিন্তু হবে না, আমার দেখতে হবে লো রেটিং রিভিউ নিয়ে, হ্যাঁ, লাইক হচ্ছে একটু ক্লিয়ার করেন। আচ্ছা, যে এখানে আমি আরেকটু যদি আপনার এলাবোরেট করি, আমি আপনার হচ্ছে এই যে মান্থলি সেলস ভলিউমটা দেখে প্রোডাক্টটা ফিক্স করব, এইখানে আমি যাদের যে প্রোডাক্টগুলো দেখতেছি আমাজন সেলার যারা কম্পিটিটর, সাপোজ আমি দেখতেছি হচ্ছে যাদের 3000, 5000, 10,000, 50,000 রেটিং রিভিউ আছে, তারা এরকম প্রতি মাসে যে লিস্টিংটা দেখতেছি 300 বা 500 বা 1000 ইউনিট সেল করতেছে, আমি কিন্তু এইটা দেখে ডিসিশন নিব না, আমাকে যেটা দেখে ডিসিশন নিতে হবে, বা ডিসিশন নেওয়া তো পরের বিষয়, আরও তো অনেক বিষয়গুলো থাকে, ওগুলো কাজ করতে হবে, তো আমাকে এখানে মূলত হচ্ছে টার্গেট করতে হবে লো রেটিং রিভিউ নিয়ে। আমি যে প্রোডাক্টটা দেখছি ওই প্রোডাক্টটা যারা অলরেডি বিক্রি করতেছে, যে সকল আমাজন সেলার, আই মিন আমার কম্পিটিটর, তারা লো রেটিং রিভিউ নিয়ে এই প্রতি মাসে 300 ইউনিট বা 500 ইউনিট বা 1000 ইউনিট তার লিস্টিং থেকে সেল জেনারেট করতে পারতেছি কিনা। এখন লো রেটিং রিভিউ বলতে আসলে নাম্বার কত, এটা একটা কোশ্চেন, বা এটা একটা কোশ্চেন হইতে পারে না। সো এই ক্ষেত্রে যেটা আমরা মেনটেন করি, মানে বিলো 100 বা বিলো 200 রেটিং রিভিউ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি যে বিলো 100 মানে 100 নিচে রেটিং রিভিউ এরকম লিস্টিং আমাজনের, তারা পারফরমেন্স করতেছে মাসে 300 ইউনিট, 500 ইউনিট বা 1000 ইউনিট প্লাস, বা আরো যদি বেশি হয় তাহলে তো মানে 5000 যদি হয় মাত্র আরো বেটার। 50টা রেটিং নিয়ে, মাত্র 30টা রেটিং নিয়ে, বাট এটা কিন্তু হয়,
মাত্র 30টা রেটিং নিয়ে, মাত্র 50টা রেটিং নিয়ে 5,000 10,000 প্লাস ইউনিট আপনার হচ্ছে কি বলে হচ্ছে সেল সেল হয় অ্যামাজনে। তো আমরা মূলত হচ্ছে এই জিনিসটার উপরে ফোকাস রাখি। আপনি পার্সোনালি কোন টুলটা বেশি ইউজ করেন রিসার্চের ক্ষেত্রে? আমি মূলত আপনার হচ্ছে উইনিং প্রোডাক্ট খুঁজে পেতে আপনার হচ্ছে 2টা ওয়েতে আমি কাজ করি। হ্যাঁ? এটা অবশ্যই নিউবিজদের যারা নিউকামার তাদের হেল্পফুল হবে। আমি মূলত আপনার হচ্ছে যেহেতু আমি আপনার হচ্ছে আমাজনের টোটাল 21 প্লাস অ্যাক্টিভ প্রোডাক্ট সেলিং কান্ট্রিজ রয়েছে। হ্যাঁ? তো ম্যাক্সিমাম কান্ট্রিজে আমি মাল্টিপল স্টোর প্রোডাক্ট সেল করি। তো আমি মূলত হচ্ছে আপনার উইনিং প্রোডাক্ট খুঁজে পাওয়ার জন্য 2টা প্রসেস ফলো করি। একটা ম্যানুয়াল, একটা হচ্ছে বাই পেইড টুল। ওকে। সো ম্যানুয়াল ওয়েতেও তো এটা ইজি, সবাই ফ্রি। হ্যাঁ, ইজি বলতে হচ্ছে সময় দিতে হবে, জানতে হবে কিভাবে ম্যানুয়ালি উইনিং প্রোডাক্ট হান্টিং করে। তো পেইড টুলের ক্ষেত্রে স্পেশালি আপনার হচ্ছে যারা আপনার হচ্ছে নিউ লার্নার্স রয়েছে, উইনিং প্রোডাক্ট খুঁজে পেতে সেটা যে মার্কেট প্লেস দিয়ে শুরু করুক, আমি আপনার হচ্ছে জঙ্গল স্কাউটটা আপনার হচ্ছে রেকমেন্ড করি নিউকামার যারা তাদেরকে, যেটা আমি নিজেও জঙ্গল স্কাউটটা আপনার হচ্ছে আমাজনের মার্কেট প্লেস থেকে প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে পাওয়ার জন্য ব্যবহার করে থাকি। জঙ্গল স্কাউট দ্বারা অ্যাজ এ নিউবিস যাদের ড্রিম রয়েছে বাংলাদেশে বসে অথবা প্রবাসে বসে আমাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করে একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করবে, সে যে মার্কেট প্লেস দিয়ে শুরু করুক, প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট খুঁজে পেতে জঙ্গল স্কাউট টুল অফ দ্য আমি বেস্ট। রেকমেন্ড করি বা ওয়ান অফ দ্য বেস্ট। সো যখন প্রোডাক্ট রিসার্চ করেন সেক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেফিনেটলি। সো অনেক সময় প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ করার সাথে রিয়েল ডিমান্ডে কি কোনো মিসম্যাচ হয়? নর্মালি আমরা অনলি আপনার হচ্ছে একটা টুলের উপরেই হচ্ছে ডিপেন্ডেবল না। লাইক হচ্ছে আপনার কি বলে আমি আপনার হচ্ছে শুধু মানে জঙ্গল স্কাউট এই টুলটার উপরেই আমি ডিপেন্ডেবল, বা শুধু হিলিয়াম 10 এর উপরে আমি ডিপেন্ডেবল, অথবা আমি সেলার স্প্রাইট এটার উপরে ডিপেন্ডেবল। আমরা শুধু কখনো টুলের উপরে ডিপেন্ড থাকি না। আমরা আপনার হচ্ছে যেই প্রোডাক্টটা আমরা দেখতেছি যে হচ্ছে লো রেটিং রিভিউ নিয়ে প্রতি মাসে ভালো একটা সেল পাচ্ছে, হ্যাঁ, দেন হচ্ছে ওই প্রোডাক্টটা হচ্ছে আমি আপনার হচ্ছে উইনিং প্রোডাক্ট খুঁজে পাওয়ার জন্য, অথবা আপনার কাস্টমার সার্চ ভলিউম, আপনার হচ্ছে মান্থলি সেলস ইউনিট দেখার জন্য আমরা দেখা যায় জঙ্গল স্কাউটটা ব্যবহার করতেছি। বাট পার্সিয়ালি কিন্তু আমরা হিলিয়াম 10টা ব্যবহার করি 2টার ডাটাটা ভ্যালিডেট করার জন্য। আপনার ম্যাক্সিমাম কাছাকাছি থাকে। আর দেন থার্ড, এটা হলো পেইড টুল। থার্ড হচ্ছে বাই ম্যানুয়াল ওই কিওয়ার্ড দ্বারা ওই মার্কেট প্লেসে সার্চ করে আমি দেখি যে আসলেই ওইখানে অলরেডি যারা আমাজন সেলারের উপর একটা বিক্রি করতেছে তারা কিরকম মান্থলি পারফরমেন্স করতেছে। আমাজনের 1 থেকে 1.5 বছর আগেও আপনি যদি কোনো প্রোডাক্টের নাম লিখে আমাজন মার্কেট প্লেসে লাইক amazon.com, হ্যাঁ, ইউএসএ মার্কেট প্লেসে আপনি হচ্ছে লাইক একটা পেন্সিল বাই করবেন, তো পেন্সিল লিখে আপনি যখন সার্চ করলেন, আগে কিন্তু আপনি হচ্ছে ওই আমাজন সেলাররা কত ইউনিট সেল করে তাদের লিস্টিং থেকে মান্থলি সেলসটা এটা দেখা যাইতো না। এখন সেটা পাবলিক, আর এটা 100% ট্রু, মিসমাস হওয়ার কোনো সুযোগ নাই। সো এই জিনিসগুলা আমরা পেইড টুলেও পেয়ে থাকি, ম্যানুয়ালিও পেয়ে থাকি। আপনার হচ্ছে ম্যানুয়ালি কিছু বিষয় দেখা যায় হচ্ছে আপনার পাওয়া যায় না, যেটা পেইড টুলের সাহায্য নিতে হয়। বাট একদম প্রপার একটা ভালো প্রোডাক্ট পেতে হলে, প্রপার মানে একজন বেস্ট আমাজন সেলার নিজেকে তৈরি করতে হলে আপনার সময় ইনভেস্ট করতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে। এখন দেখেন টাকা ইনভেস্টটা কোথায়, ম্যানুয়ালিও আপনাকে সময় দিতে হবে, পেইড টুলের ব্যবহার করতে হবে। পেইড টুল একটার উপরে আপনি ডিপেন্ডেবল হতে পারেন যদি একটু ফিনান্সিয়াল ফ্রিডম থাকে, আপনি জঙ্গল স্কোয়াডের পাশাপাশি হিলিয়াম 10টাও ইউজ করেন। আশা করি ক্লিয়ার হয়েছেন। সো আমাদের অনেক সময় দেখা যায় যে এটা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখছি বা ইউটিউবে অনেক ভিডিও দেখছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি অনেক নিউজেও, বিশেষ করে ইউএস এর বিজনেস ইনসাইডার আছে, নিউ ইয়র্ক টাইমস আছে, এইগুলোতে অনেক নিউজ এসছে এরকম যে অনেক কোম্পানি বা অনেক ব্র্যান্ড তাদের ব্র্যান্ডের সেল একটু বেশি বাড়িয়ে দেখানোর জন্য তারা নিজেরা প্রোডাক্ট পারচেস করে সেটা রিভিউ দেয়। এরকম ফেক রিভিউ কিন্তু হিউজ আছে অ্যামাজনে। সেক্ষেত্রে আপনার আমার পক্ষে তো রিসার্চ করার সময় ফেক রিভিউ বা ফেক যে ডিমান্ড দেখাচ্ছে আর রিয়েল ডিমান্ড, এই দুইটা আইডেন্টিফাই কিভাবে করবো আমরা? এইখানে আসলে অ্যাপ্রোচে অ্যাজ এ সেলার মাসুদ ভাই, আপনি আমাজন আমেরিকা, ইউকে, ইউরোপ বা দুবাই মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করতেছেন। এখন আপনি
আপনার হচ্ছে এই ফেক রিভিউ নেওয়ার জন্য, হ্যাঁ, আপনার হচ্ছে আসলে এখানে কি চ্যালেঞ্জেস আছে কি নাই এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। যদি আমাজন পলিসি আপনি জানেন, আমাজন যদি একবার ধরতে পারে আপনি হচ্ছে এখানে ফেক রিভিউ নিচ্ছেন, লাইক ফেক রিভিউটা কিভাবে হয়, আপনার হচ্ছে আপনি 10টা ফ্রেন্ডকে দিয়ে আপনি প্রোডাক্টটা পারচেস করাচ্ছেন। আপনি দুবাই মার্কেট প্লেসে শুরু করেছেন, বা ইউকে বা অস্ট্রেলিয়া বা হচ্ছে ইউএসএতে, সাপোজ ইউএসএতে আপনি শুরু করছেন প্রোডাক্ট সেলিং জানি শুরু, আপনার হচ্ছে আপনার এখন যখন আমরা একটা প্রোডাক্ট নতুন শুরু করি, কোনো রেটিং রিভিউ থাকে না মাসুদ ভাই, হ্যাঁ একদম জিরো। তো আপনার হচ্ছে কাস্টমার এন থেকে চিন্তা করলে আমরা কিন্তু কোনো প্রোডাক্ট পারচেস করতে গেলে প্রিভিয়াস যারা পারচেস করছে তারা কিরকম এই প্রোডাক্টের উপরে ফিডব্যাক দিয়েছে ওইটার উপরে আমরা পারচেসের চিন্তাটা করি যে কিনবো। তো একটা প্রোডাক্ট যখন অ্যাজ এ নিউ সেলার আপনার হচ্ছে আমরা নিউ লঞ্চ করি, নো রেটিং নো রিভিউ থাকে, তো তখন আপনার হচ্ছে দেখা যায় কেউ কিনতে চায় না। তো এই ক্ষেত্রে অনেকের চিন্তা থাকে যে আমি কিছু রেটিং রিভিউ বাড়াই। সো আমি আমার 10জন ফ্রেন্ডকে বলি, হ্যাঁ তারা হচ্ছে প্রোডাক্টটা পারচেস করে আমাকে 10টা রিভিউ দিল। এইটা অনেক সেলার করে, বাট এটা টু মাচ রিস্কি, এটা আমি কাউকে রেকমেন্ড করি না। এখন দেখেন আপনার হচ্ছে যেহেতু আমি রেকমেন্ড করি না, তাহলে কি আমাকে জিরো দিয়ে শুরু করতে হবে? না, এখানেও সলিউশন রেখেছে আমাজন। আমাজনের একটা নিজস্ব প্রোগ্রাম রয়েছে রিভিউ পাওয়ার জন্য, সেলাররা যেন রিভিউ পেতে পারে, যে প্রোগ্রামটার নাম হচ্ছে বাইন। এই Okay. আমাজন বাইন প্রোগ্রামের মাধ্যমে 2টা প্রোডাক্ট কাস্টমারকে ফ্রিতে দিয়ে আমরা 2টা ফেয়ার রিভিউ পেতে পারি। Okay. আবার এরপরে প্রোগ্রাম রয়েছে 10টা প্রোডাক্ট ফ্রিতে দিয়ে আমাজন আমেরিকা মার্কেট প্লেসে যদি হয় পার্টিকুলার, মানে শুধু আমেরিকায় আমি প্রোডাক্টটা আপনার হচ্ছে 10জন ভাইন কাস্টমার যারা রয়েছে তাদেরকে ফ্রি দিব 10টা রিভিউ পাওয়ার জন্য। তখন আমাজনকে একটা ফ্রি দিতে হয় আপনার $75। এরপর আরেকটা রয়েছে নাম্বার 3, আপনার হচ্ছে সর্বোচ্চ আমরা 30টা প্রোডাক্ট দিতে পারবো ফ্রিতে। মানে আমাজনে কিছু বাইন কাস্টমার রয়েছে যাদের কাজই হচ্ছে ফ্রিতে প্রোডাক্ট রিসিভ করা কাস্টমার সেলারদের থেকে, দেন ওইটার উপরে ফেয়ার রিভিউ প্রোভাইড করা, মানে আপনার হচ্ছে রেটিং রিভিউ উইথ, মানে আপনার হচ্ছে এই জিনিসটা ফেয়ারলি প্রোভাইড করে। তো 30টা প্রোডাক্ট আমি ফ্রিতে দিয়ে কাস্টমারদেরকে, এইখানে আমাজনকে দিতে হবে $200। এরকম হচ্ছে আপনার যদি আমি ইউকেতে দেই, ইউরোপে দেই, বা আপনার হচ্ছে যে মার্কেট প্লেসে দেই, আমাজনের একটা ফ্রি আছে, মানে 2-এর অধিকে গেলেই লাইক 10টা বা 30টা। তো ইউএসএতে যদি আমি 30টা প্রোডাক্ট ফ্রিতে দিই কাস্টমারকে, যারা বাইন কাস্টমার, $200 আমাজনকে চার্জ দেই, তাহলে আমি কাস্টমার থেকে 30টা রেটিং রিভিউ পাচ্ছি, যেটা কি হচ্ছে আপনার আমার সেলসটাকে বুস্ট আপ করে দিচ্ছে। আমার $200 গেলেও আপনার হচ্ছে আমার যখন রেটিং রিভিউ থাকবে, হ্যাঁ, কাস্টমার আসলে যখন আপনার হচ্ছে দেখবে যে না, এখানে যারা প্রিভিয়াসলি বাই করছে তারা এই প্রোডাক্টের উপরে ফিডব্যাকটা দিছে, তখন কিন্তু পার্সেজের যে আমার বাই করার যে পার্সেন্টেজটা এইটা বেড়ে যাবে। সো আমরা দেখেন যেহেতু মানে মাল্টিপল স্টোর থেকে কাজ করি, আমরা যেটা করি আপনার হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে আমরা আমাজন রিভিউ প্রোভাইড করে, হ্যাঁ এই অ্যাডগুলা চলে, এইটা থেকে নতুন সেলারদেরকে টোটালি অ্যাভয়েড, মানে দূরে থাকতে হবে। আর এই যে আপনার ফ্রেন্ড দিয়ে রিলেটিভ দিয়ে প্রোডাক্ট বাই করে রেটিং রিভিউ দেওয়া, এটা অনেকে দেয়, হ্যাঁ পার্সেন্টেজ আছে কিছু, বাট এইটাও আমি রিকমেন্ড করি না। আমাজন টোটালি আপনার হচ্ছে আপনার ফেয়ার রিভিউ, মানে আপনার হচ্ছে আমাজনের যদি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখেন মাসুদ ভাই, এখানে হচ্ছে ফেয়ার হইতে হবে, যে তুমি 1000 ইউনিট সেল করছো, তার মধ্যে যদি 100 জন তোমাকে রেটিং রিভিউ দেয়, ইটস ওকে, তুমি কোনো কাস্টমারকে রেটিং রিভিউর জন্য রিকোয়েস্ট করতে পারবা না। আবার তুমি আপনার হচ্ছে কোনো রিলেটিভ দিয়ে এইভাবে প্রোডাক্ট বাই করে যে তুমি রেটিং রিভিউটা দিচ্ছ, এটাও করতে পারবা না। অনেকে আপনার হচ্ছে মানে টুকটাক আপনার হচ্ছে রিলেটিভ দিয়ে বাই আপনারা পারচেস করে রেটিং রিভিউ দেয়, বাট এটা রিস্কি। আমাজন যদি ধরতে পারে, হ্যাঁ, যে এটা ফেয়ার পারচেজ হয় না, তখন আমাজন আপনার হচ্ছে আমার আমাজন সেলার অ্যাকাউন্ট সাসপেন্ড বা সাসপেন্ড করে আপনার ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে, আর যেটা আপনার হচ্ছে পরবর্তীতে রিঅ্যাক্টিভেট করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু আমাজনের নিজস্ব আপনার প্রোগ্রামই রয়েছে মাসুদ ভাই, যে বাইং প্রোগ্রাম, যার মাধ্যমে সর্বোচ্চ 30টা রেটিং রিভিউ নিয়ে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করা যায়, তো একটা বেস্ট অপরচুনিটি। আমাজনের নিজস্ব সার্ভিস আমি সবাইকে রিকমেন্ড করবো, আমাজনের যে বাইং সার্ভিস রয়েছে এটার মাধ্যমে রেটিং রিভিউ বাড়িয়ে নিয়ে ক্যাম্পেইন কস্ট কমায় প্রফিটেবল সেল শুরু করবে। দ্যাটস ইট। সেক্ষেত্রে আমার কোশ্চেনটা যেটা ছিল যে আমি যখন প্রোডাক্ট রিসার্চ করব, যারা অলরেডি ফেক রিভিউ বা ফেক একটা ডিমান্ড তৈরি করতেছে একটা প্রোডাক্টের, সো আমি যখন একটা প্রোডাক্ট রিসার্চ করব, আমি তো যে টুলগুলো ইউজ করব, সাপোজ সাপোজ জাঙ্গল স্কট বলেন বা হিলিয়াম 10 বলেন, এখানে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে কোন প্রোডাক্টটা আসলে ফেক ডিমান্ড তৈরি করতেছে। এটা আমি কিভাবে আর কি আইডেন্টিফাই করব? আসলে ফেক রিভিউ কিনা বা রিয়েল রিভিউ কিনা, এইটা আইডেন্টিফাই আপনি কিভাবে করবেন বা সেলাররা করতে পারবে কিনা, এটা তো হ্যাঁ। আপনার কোশ্চেন।
অন্যরা যে করতেছে আমার তো দেখবো যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি অনেক বেশি সেল আসতেছে বা অনেক বেশি রিভিউ আসতেছে, বাট অ্যাকচুয়ালি তার ডিমান্ড নাই, কিন্তু সেলার অলরেডি ডিমান্ড ক্রিয়েট করছে। এখন আমার কাছে মনে হইতে পারে যে এটা খুব ভালো সেল আসতেছে, সো আমি এটা পিক করি, এই ক্যাটাগরি বা এই প্রোডাক্টটা পিক করি, এরকম তো মনে হইতে পারে। আসলে এরকমটা খুব কম হয়। হ্যাঁ, আমাজনের পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন ভেরি হার্ড। আপনি চাইলেই মানে আপনার হচ্ছে রিলেটিভ মানে ফেক রিভিউ আপনি আনলিমিটেড নেবেন, সুযোগ নাই, ওকে, সুযোগ নাই। হ্যাঁ, আমাজন ভেরি স্ট্রিক্ট। আমি চাইলেই আমি 1000 5000 রেটিং রিভিউ টাকা খরচ করে আমি পারচেস করবো ফেক রিভিউ, ইটস নট পসিবল। পসিবল না। হ্যাঁ, Got সো it. আপনি যেই রেটিং রিভিউটা দেখতেছেন হ্যাঁ। হয়তো বা একটা কি দুইটা বা তিনটা কি পাঁচটা আপনার ফেক রিভিউ আপনি নিয়ে আসছেন, আর এটা ফেক না রিয়েল এটা আপনার অ্যাজ এ নিউবিজ দেখে বোঝার কোনো সুযোগ নাই, মানে সুযোগ থাকবে না। ট্রেন্ডিং প্রোডাক্টের কথা যদি বলি, ট্রেন্ডিং প্রোডাক্ট রিসার্চ করার ক্ষেত্রে গুগল ট্রেন্ডটাকে আমরা কতটুকু ট্রাস্ট অর্দি মনে করতে পারি? ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজে পাওয়ার ক্ষেত্রে অ্যাজ এ নিউ কামার আমি গুগল ট্রেন্ডসটাকে কতটুকু প্রায়োরিটিতে লিস্টে রাখতে পারি। দেখেন, আমরা যখন আমাজন মার্কেট প্লেস থেকে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করি, তো এক্ষেত্রে অলরেডি আমরা জানি দুইটা ওয়ে ফলো করি, একটা হচ্ছে বাই ম্যানুয়াল, একটা হচ্ছে বাই পে টুল। পাশাপাশি আমরা গুগল ট্রেন্ডটাকেও ফলো করি, এটা খুবই ইফেক্টিভ। আমি যেই মার্কেট প্লেসে প্রোডাক্টটা লঞ্চ করব ওইখানে ওই প্রোডাক্টটার ট্রেন্ড কেমন, এটা কি ওভার দা 12 মাসই ভালো চলে না পার্টিকুলার একটা সিজনে ভালো চলে, এই তিনটা বিষয়ই একজন সেলারকে সময় নিয়ে ধৈর্য নিয়ে প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে পাওয়ার জন্য লাইক ম্যানুয়াল ওয়েতে অ্যানালাইসিস করা, পে টুল দিয়ে অ্যানালাইসিস করা, গুগল ট্রেন্ডের মাধ্যমে অ্যানালাইসিস করা, তিনটা ইফেক্টিভ। ইউএসএ মার্কেটে কোন কোন সিজনগুলো অ্যাকচুয়ালি প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে সবথেকে বেস্ট টাইম? যদি আপনার নট অনলি আমেরিকা, আপনার আমেরিকা ইউকে ইউরোপ, হ্যাঁ কাছাকাছি, তো আপনার প্রোডাক্ট সেলিং এর বেস্ট টাইম হচ্ছে Q4। আমাজনে টোটাল 4টা কোয়ার্টার রয়েছে, প্রত্যেকটা কোয়ার্টারই 3 মাস করে। হ্যাঁ, তো Q4 শুরু হয় অক্টোবরে 1 তারিখ, শেষ অক্টোবর হয় টু ডিসেম্বর। হ্যাঁ শেষ হয় 31 ডিসেম্বর, মানে অক্টোবর থেকে ডিসেম্বর, এই 3 মাস হচ্ছে Q4। এখন এই Q4এই আমাজন আমেরিকা ইউকে ইউরোপ প্রত্যেকটা মার্কেট প্লেসেই প্রথম যে 3টা কোয়ার্টার, প্রথম যে 9 মাসে যা সেল আমরা সেলাররা করি তার 3 গুণের অধিকেরও অধিক সেল এই Q4 হয়। কেন হয়? এই Q4 যেটা অক্টোবরে শুরু হয়ে শেষ হয় 31 ডিসেম্বরে, হ্যাঁ, এই Q4এই আমাজন আমেরিকা ইউকে ইউরোপ মার্কেট প্লেসগুলোতে বিগ হলিডেজগুলো রয়েছে, লাইক আপনার হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, থ্যাঙ্কস গিভিং, হ্যালোওয়েন, ক্রিসমাস। সো এই বিগ হলিডেজগুলো থাকার কারণে আপনার হচ্ছে আমাজন আমেরিকা ইউরোপের Q4 যেটা শুরু হয় অক্টোবরে শেষ হয় 31 ডিসেম্বরে, আপনার হচ্ছে প্রথম 3টা কোয়ার্টার থেকে অনেক গুণ বেশি প্রোডাক্ট সেল করা যায়। ইভেন এইখানে মাসুদ ভাই আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। প্রথম আপনার হচ্ছে 3টা কোয়ার্টারে আমরা যদি একটা প্রোডাক্ট সাপোজ $50 বিক্রি করছি, ডলার হইতে পারে, পাউন্ড হইতে পারে, ইউরো হইতে পারে, আমরা ওই Q4 এসে ওই প্রোডাক্টটাই যেটা আপনার হচ্ছে প্রথম 3টা কোয়ার্টারে আমরা অ্যাভারেজ $50 বিক্রি করছি বা পাউন্ড বা ইউরো, আমরা Q4 এসে ওইটা 60, 65, $70 পর্যন্ত বিক্রি করি। আচ্ছা, মেইন গেমটা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ। এখন এইখানে যদি আপনাকে একটা ছোট করে আমি এক্সাম্পল দেই, বাংলাদেশে আমাদের 2টা আপনার কি বলে হচ্ছে 2টা উৎসব আমরা পালন করি, হ্যাঁ, একটা হচ্ছে রোজার ঈদ, একটা হচ্ছে কোরবানির ঈদ। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, আমাদের এই 2টা অকেশন বেজেই তো হচ্ছে সেল বেশি হয়। ইভেন আপনার সেল তো বেশি হয় আমরা আপনার ঈদ আর কোরবানিতে, তাই তো? এখন দেখেন, ঈদ আর কোরবানিতে যখন আমরা কোনো আপনার হচ্ছে দোকানে যাই, শপে যাই কোনো কিছু পারচেস করার জন্য, সেটা টি শার্ট হইতে পারে, শার্ট হইতে পারে, আপনার হচ্ছে শু হইতে পারে, যদি আমাদের পছন্দ হয়, সে যত টাকায় চাক, যদি আমার অ্যাবিলিটি থাকে, হ্যাঁ, সবাই তো যার যে অ্যাবিলিটি রয়েছে রেঞ্জের মধ্যেই তো প্রোডাক্ট সিলেকশন করে ঈদ আর কোরবানিতে। তো যদি আমাদের পছন্দ হয়, $500 যদি মনে হচ্ছে বেশি বা $1000 মনে হচ্ছে বেশি, আমরা কি রেখে আসি? তারপর কি রেখে আসি না, হ্যাঁ। আমরা কিন্তু কিনি। ঠিক সিমিলার আপনার হচ্ছে Q4 যেহেতু সিজনাল আমাকে গিফট করতেই হবে, থ্যাঙ্কস গিভিংয়ের, হ্যালোউইনের, আপনার হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে আমাকে গিফট করতেই হবে, হ্যাঁ, ক্রিসমাসে আমার বাচ্চাকে গিফট করতে হবে, আমার বাবাকে গিফট করতে হবে, আমার মাকে গিফট করতে হবে। টাকা বিষয় না, জাস্ট কোয়ালিটি, প্রিভিয়াসলি যারা বাই করছে রেটিং রিভিউটা দেখে পারচেজ। তো আমি আগে বিক্রি করছি 50-এ, আমি এখন বিক্রি করতেছি Q4 65-তে,
প্রচুর পার্সেস হচ্ছে, হুম, হুম। মানে $15-10 বেশিতে বিক্রি করতেছি, তারপরেও মানে প্রচুর মানে বাই করে, যেটা এই বাংলাদেশের এক্সাম্পলটা দিলাম। অনেকে আমি বলতে শুনছি যে যারা অ্যামাজনে বিজনেস করে যে বিগ ব্র্যান্ড ডমিনেটেড যে নিশগুলা আছে এই নিশগুলা সিলেক্ট করা লাইক সুইসাইড করার মতো। এটা কতটুকু সত্য? এটা একটা আপনার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন মাসুদ ভাই। কারণ এজ এ নিউ কামার অনেকেই আপনার হচ্ছে না জেনে ভুল করে। ওই যে আপনার প্রপার ওয়েতে আপনার হচ্ছে না শিখে মেন্টরের আপনার সাহায্য না নিয়ে একটা মার্কেট প্লেস সিলেকশন প্রোডাক্ট লঞ্চ করে, দিন শেষে দেখা যায় প্রোডাক্টটা আপনার যে ভ্যালিডেশন, বাইং, শিপিং, আমাজন এক্সপেন্স সব বাদ দিয়ে প্রফিট হবে কি হবে না, এই জিনিসগুলো বাদ দিয়ে যখন একটা প্রোডাক্ট আপনার লঞ্চ করে, হ্যাঁ, তো এখন এই ক্ষেত্রে সে দেখা যায় যেই আপনার হচ্ছে প্রোডাক্ট সেলিং নিচটা সিলেক্ট করতেছে বা ক্যাটাগরিটা সিলেক্ট করতেছে, ওইখানে আপনার হচ্ছে ওই যে আমি বলছিলাম যে একটা প্রোডাক্ট যখন আমরা খুঁজে বের করি, আমরা কি করি, বাই ম্যানুয়াল, মাইক্রোনিশ, নিশ, বাই পেড টুল, মান্থলি সার্চ ভলিউম, আপনার হচ্ছে কি বলে হচ্ছে আপনার আপনার প্রোডাক্টের ট্রেন্ড, হ্যাঁ, তারপর এই যে বিষয়গুলো যে আমরা অ্যানালাইসিস করি, এই জিনিসগুলো যদি অ্যানালাইসিস সে করে, তখনই সে আপনার হচ্ছে প্লাস পাশাপাশি ওই যে আপনার হচ্ছে কি বলে হচ্ছে আপনার লো রেটিং, লো রিভিউ, হ্যাঁ, প্রোডাক্টের ডিমান্ড, এই জিনিসগুলো অ্যানালাইসিস যদি না করে, এখানে একটা যদি আপনার হচ্ছে গ্যাপ থাকে, সফল হওয়া সম্ভব না। সেকেন্ডলি, যে আমি যেই অ্যাজ এ নিউ বেস আমি রুবেলুর সাইড যেই প্রোডাক্টটা আমি চুজ করতেছি, ওইখানে দেখা যায় বিগ বিগ ব্র্যান্ড আছে, লাইক আপনার হচ্ছে যদি আপনি এখানে একটু সহজ করে বলি মাসুদ ভাই, আমাজনে একটা আপনার হচ্ছে প্রোগ্রাম আছে বেস্ট সেলার র্যাঙ্ক, VSR, যেটার ফুল ফর্ম হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক। তো দেখা যায় আমি রুবেল হোসেন যেই আপনার হচ্ছে একটা অফিস প্রোডাক্ট একটা চুজ করছি, এটা একটা প্যারেন্ট নিশ, এটার আন্ডারে মাইক্রোনিশ রয়েছে, অসংখ্য নিশ রয়েছে, তো একটা মাইক্রোনিশ থেকে একটা নিশ নিলাম। তো ওই নিশে যাওয়ার পর ওই নিশের আমি BSR এ গেলাম, আই মিন বেস্ট সেলার র্যাঙ্কে গেলাম। BSR এ টোটাল আপনার হচ্ছে 100 জন সেলারের লিস্ট, মানে 100 জন সেলার থাকে। BSR এর আপনার হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্কে 2টা পেজ হয়, প্রতি পেজে 50 জন সেলার থাকে, তাহলে কত হলো 100 জন সেলার। 100 জন। তো আমাকে যেটা করতে হবে যে প্রোডাক্ট আপনার চুনিং প্রোডাক্ট আপনার হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে, ওই যে VSR পজিশন 1 থেকে 100 সেলার থাকে, ওইখানে লো রেটিং রিভিউ নিয়ে পারফরমেন্স ভালো করতেছে এরকম সেলারের সংখ্যা বেশি, লাইক 100, 200 থেকে 1000 রেটিং রিভিউ, এরকম সেলার রয়েছে যারা পারফরমেন্স বেটার করতেছে, এই পার্সেন্টেজটা বেশি না আপনার হচ্ছে 5,000, 10,000, 50,000, 1 লাখ রেটিং রিভিউ, মানে এই হচ্ছে আপনার বেশি রেটিং রিভিউ নিয়ে সেল করতেছে BSR এর ওই 100 জন সেলার, এরকম পার্সেন্টেজটা বেশি। তো এই দুইটা জিনিস আমাকে অবজার্ভ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আর যদি দেখি যে হচ্ছে লো রেটিং রিভিউ থেকে বেশি রেটিং রিভিউ নিয়ে ভালো সেল পাচ্ছে, এই সকল ক্ষেত্রে ওই নিচটা অ্যাভয়েড করাটাই বেটার। ওকে। বাট এই ক্ষেত্রে যদি আমরা আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় আপনার হচ্ছে সফল হয়েছি মাসুদ ভাই। সফল কিভাবে হয়েছি, আমি আপনার হচ্ছে কি বলে যে জিনিসটা চুজ করতেছি, ওইখানে দেখতেছি আপনার হচ্ছে মোস্ট অফ দ্য সেলার যারা রয়েছে বিএসআর র্যাঙ্কে 1 থেকে 100 জন, এই টোটাল যে 100 জন সেলার, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে আপনার সেলাররাই বেশি রেটিং রিভিউ নিয়ে ভালো পারফরমেন্স করতেছে, লো রেটিং রিভিউ নিয়ে পারফরমেন্স রেশিওটা কম। ওইখানে যদি আপনি একটা প্রফিটেবল প্রোডাক্ট আপনি আপনার হচ্ছে মানে ধরতে পারেন, টোটাল অ্যানালাইসিস করে, হ্যাঁ, টোটাল একটা টপ কোয়ালিটির লিস্টিং করা যায়, একটা বেটার মার্কেটিং পলিসি হয়, বেটার একটা আমাজন অ্যাডস পলিসি হয়, ওইখান থেকেও মানে ওইখান থেকেও আপনার হচ্ছে গুড রেজাল্ট বের করা যায়, যেটা আমরা করেছি বা করছি। বাট অ্যাজ এ নিউ কামার প্রথম শুরু করবে একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে, সেটা যে মানে যে মার্কেট প্লেস দিয়ে শুরু করুক, তো তাদের ক্ষেত্রে বলবো যে এইটা আপনার হচ্ছে অ্যাভয়েড করার ক্ষেত্রে, মানে হচ্ছে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য না করব। তাদের জন্য যেটা আপনার হচ্ছে বেস্ট প্র্যাকটিস হবে, যে হচ্ছে BSR পজিশনে আপনার হচ্ছে যে 100 জন সেলার রয়েছে, লো রেটিং রিভিউ নিয়ে এরকম পার্সেন্টেজটা যারা ভালো পারফরমেন্স করতেছে, এরকম আপনার হচ্ছে নিশে প্রোডাক্ট সিলেক্ট করার জন্য, মানে যে প্রোডাক্টটা নিয়ে তারা সেল শুরু করতে পারে। আপনি যেহেতু অনেক বছর ধরেই অ্যামাজনে বিজনেস করতেছেন, সো সেক্ষেত্রে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলা সব থেকে বেশি সেল করছেন? মাসুদ ভাই, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ অ্যাজ এ নিউবিস অলওয়েজ তারা আপনার হচ্ছে ফাইন্ডিংয়ে থাকে যে কোন আপনার হচ্ছে প্রোডাক্ট সেলিং ক্যাটাগরিজ থেকে আমি প্রোডাক্টটা নিয়ে শুরু করব, বা কোন নিশের আন্ডার থেকে আমি প্রোডাক্টটা নিয়ে আমি শুরু করব, তো যেটা আমার জন্য দিন শেষে প্রফিটেবল হয়, মানে আমি যখন থেকেই আমার স্টোরে সেল শুরু করতেছি তখন থেকেই যেন ইনকামটা জেনারেট শুরু হয়। তো
তো এই ক্ষেত্রে আমরা আপনার হচ্ছে যেহেতু মোস্ট অফ দা আপনার হচ্ছে নিশেই প্রোডাক্ট সেল করছি, মানে আমাজনের যে টোটাল 30 থেকে 35টা আপনার নিশ রয়েছে, মোস্ট অফ দ্য ক্যাটাগরিজে আমরা সেল করতেছি ফ্রম লং ইয়ার। হ্যাঁ, তো এখন বিগিনারদের পার্সপেক্টিভে যদি চিন্তা করি বা আমার দিক থেকেই আমি কোন নিশগুলোতে হচ্ছে বেস্ট প্রফিট আমি জেনারেট করতে পারতেছি, তার মধ্যে হচ্ছে আপনার অফিস প্রোডাক্ট রয়েছে নাম্বার ওয়ান। হ্যাঁ, অফিস প্রোডাক্টস আই মিন প্রোডাক্ট সেলিং ক্যাটাগরিজ ও বলি, আমরা নিশো বলি। হ্যাঁ, অফিস প্রোডাক্টস রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, আপনার হচ্ছে হুম্যান কিচেন রয়েছে, টয়েজ অ্যান্ড গেমস রয়েছে, স্পোর্টস অ্যান্ড আউটডোর্স রয়েছে, বিউটি অ্যান্ড পার্সোনাল আপনার হচ্ছে কেয়ার প্রোডাক্টস রয়েছে, হেলথ আইটেম যেগুলো মূলত হচ্ছে সাপ্লিমেন্ট আইটেম। হ্যাঁ, আপনার হচ্ছে ফর মেন ওমেন দুই পারপাজেই হচ্ছে আপনার আমেরিকা ইউরোপে আপনার হচ্ছে সাপ্লিমেন্টের প্রচুর আপনার হচ্ছে চাহিদা রয়েছে। তো হেলথ আইটেম যেগুলো রয়েছে এখান থেকে হচ্ছে আপনার এই যে ওভারঅল যে ক্যাটাগরিজগুলো বললাম, সবগুলো ক্যাটাগরিজে আপনার হচ্ছে প্রফিটেবল আপনার হচ্ছে ক্যাটাগরিজ। বাট আপনার হচ্ছে চ্যালেঞ্জেস আছে, আপনার হচ্ছে এগুলা প্রপারলি শিখতে হবে, জানতে হবে কিভাবে ওভারকাম করতে হয়, তাহলে দিন শেষে একজন সফল সেলার হওয়া যাবে। আপনি যেটা বললেন যে আপনি সব থেকে বেশি সেল করছেন অফিস আইটেম। অফিস, ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্স, ওকে, স্পোর্টস অ্যান্ড আউটডোর্স। যদি অফিস এবং ইলেকট্রনিক্স আইটেম এই দুইটা ক্যাটাগরি ধরা হয়, এই দুইটা ক্যাটাগরিতে আপনি আনুমানিক কত টাকার প্রোডাক্ট সেল করছেন এই পর্যন্ত? এই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন মাসুদ ভাই, আমরা দুইটা ক্যাটাগরিতেই মাল্টিপল প্রোডাক্ট সেল করতেছি ফ্রম লং ইয়ার। হ্যাঁ, তো রিসেন্ট হচ্ছে যদি আমি আপনার একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, রিসেন্টলি আমাদের একজন আমাজন প্রাইভেট লেভেল সেলার স্টুডেন্ট, তার স্টোরে আমরা একটা ইলেকট্রনিক্স নিশ থেকে একটা প্রোডাক্ট লঞ্চ করছি। আমাদের প্রোডাক্টটার বাইং পড়ছে অ্যাপ্রক্স $13, আমাদের শিপিং ছিল অ্যাপ্রক্স $5। তো অ্যাপ্রক্স হচ্ছে আপনার 13 আর 5 কত, মানে 17-18 হুম। এরকম কস্টিং আমাদের গেছে। হ্যাঁ, আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনার হচ্ছে যেহেতু ভালো টাকায় কেনা প্লাস ভালো টাকায় শিপিং, অ্যাপ্রক্স আপনার হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে আমাদের $20 পড়ে যাচ্ছে, বাইং শিপিং, আমাজন ইনফোগ্রাফিক্স প্রোডাক্টের ডিজাইনগুলো। হ্যাঁ, তো যেহেতু $20 আপনার হচ্ছে খরচই হচ্ছে, তো তাহলে আপনার ওই প্রোডাক্টটা তো আমাকে ভালো একটা প্রাইসে বিক্রি করতে হবে। তো আমরা সেটা অ্যানালাইসিস করেই নিয়েছি প্রপার ওয়েতে যে পার ইউনিট সেল করলে কত ইউনিট প্রফিট থাকবে। 500 ইউনিট যখন স্টক পাঠালাম আমাজন FB ওয়্যার হাউসে, ওই প্রোডাক্টটা আমরা সোল্ড আউট করে ফেলেছি মাত্র 2 মাসে। আমাদের সেলিং প্রাইস ছিল 70 থেকে 50 এর ভিতরে। $20 $20 buying আমাদের price, বাইং, শিপিং অ্যান্ড আমাজন everything. ইনফোগ্রাফিক্স, মানে আমাজনের যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাইক হ্যাঁ। আপনার হচ্ছে ফটোগ্রাফি করা, ভিডিওগ্রাফি করা, তারপর Everything প্রোডাক্টের দিয়ে। ফিচার ইমেজগুলো ডিজাইন করা, টোটাল কস্টিং মিলে দেখা যাচ্ছে পার ইউনিটে আমাদের কস্টিং আসছে $20। ওই প্রোডাক্টটা আমরা হচ্ছে নিয়েছিলাম 500 ইউনিট। ওকে, এটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের, আমরা ডেফিনেটলি অ্যানালাইসিস করে নিয়েছি। হ্যাঁ, দেন ওই প্রোডাক্টটা আমরা যখন স্টকটা অ্যাভেলেবেল হয় আমাজন FB ওয়্যার হাউসে প্লাস আমাদের স্টকে, আমরা ওই প্রোডাক্টটা সোল্ড আউট করে ফেলেছি 1.5 থেকে 2 মাসে, 45 থেকে 60 দিনের মধ্যে। আমাদের সেলিং প্রাইস ছিল $50 থেকে $70 এই রেঞ্জের ভিতরে। যদি আমরা 70-এ যখন আমরা আপনার হচ্ছে ভেরিয়েশন থাকে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, ভেরিয়েশন কেন থাকে দেখেন, যখন আমি প্রোডাক্টটা আপনার হচ্ছে কি বলে হচ্ছে সেল শুরু করলাম, তখন তো রেটিং রিভিউ 0 থাকে। তো আমাকে রেটিং রিভিউ বানাইতে হয়, আই মিন আমাজনের ভাইন প্রোগ্রামের মাধ্যমে রেটিং রিভিউ নিতে হয়। তো যখন আমি শুরু করি তখন করছি আমি $50 দিয়ে। যখন আমি রেটিং রিভিউ হয়ে গেছে 10 থেকে 15 দিনের মধ্যে, হ্যাঁ, বা আমার প্রোডাক্টের র্যাঙ্ক হয়ে গেছে, এরপর আমি আস্তে আস্তে গ্রাজুয়ালি প্রোডাক্টের সেলিং প্রাইসটা বাড়ানো শুরু করলাম। তো যখন দেখলাম Q4-এ ডেইলি আমার 15 থেকে 20টা, 30টা, 40টার মতো সেল হচ্ছে, হুম। তখন আমি আস্তে আস্তে ওই $70 আমি হিট করলাম। তাহলে আমি 50 দিয়ে শুরু করলাম, পার ইউনিট সেলে দেখা যায় আপনার হচ্ছে বাইং, শিপিং, PPC, আমাজন এক্সচেঞ্জ বাদ দিয়ে আমার $15 প্রফিট হচ্ছে। তো যখন আমি 60 থেকে 70 নিয়ে গেলাম, তাহলে কত? আমার প্রতি ইউনিট সেলের এগেইনস্টে $30+ আমার প্রফিট জেনারেট হচ্ছে। তার মানে আপনার একটা প্রোডাক্টেই অলমোস্ট প্রায়, আমরা যদি এভারেজ $60 ধরি আপনার রেভিনিউ, সেক্ষেত্রে অলমোস্ট $30,000 আপনি সেল করে ফেলছেন অলমোস্ট 1.5-2 মাসে। ইয়েস। এবং আপনার অলমোস্ট এখানে $20,000 প্রফিট, হ্যাঁ, ওরকম $20,000 আপনার 1.5-2 মাসে প্রফিট। জি। সো দ্যাটস গ্রেট। আমরা বের করতে পেরেছি। আমরা আমাদের যে প্রাইভেট লেভেল সেলার ছিল, আমি প্লাস হচ্ছে আমার যে স্টুডেন্ট, দুজনেই আমরা পরিশ্রম করেছি।
হ্যাঁ, আমরা দিন শেষে রেজাল্টটা বের করতে পারছি। তো পরিশ্রম, ধৈর্য, আপনার হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম মানে ক্যাপাবিলিটি, ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি সবকিছুই আপনার ভালো রেজাল্ট জেনারেট করার ক্ষেত্রে একে একে অপরের পরিপূরক। আসলেই এক্ষেত্রে আহ, এতদিন তো আমরা দেখছি যে যারা অ্যামাজনে বিজনেস করছে ম্যাক্সিমাম সবাই প্রোডাক্ট সোর্সিং করছে চায়না থেকে, ঠিক আছে, ম্যাক্সিমাম প্রোডাক্টই। বাট রিসেন্টলি চায়না এবং ইউএস এর সাথে যে বাণিজ্যিক যুদ্ধটা চলতেছে, ওর উপর এত পার্সেন্ট ট্যারিফ দিচ্ছে, 100%, 150%, কোথাও কোথাও 500% দিয়ে দিচ্ছে কোনো কোনো প্রোডাক্টে। এটা আপনার বিজনেসে কতটুকু প্রভাব ফেলছে? দেখেন, এইটা আপনার আসলে ওরকম কোনো প্রভাবই ফেলেনি। হ্যাঁ, আমেরিকার ট্রাম্প ক্ষমতা আসার পরে সবাই যে একটা হাইপ তুলছিল যে ট্যারিফটা বিষয় নিয়ে, হ্যাঁ, যে ট্যারিফ বাড়ানো, এইটা আমাদের সেলারদের উপরে আসলে ওরকম ভাবে কোনো প্রভাব ফেলেনি। কিভাবে ফেলেনি দেখেন, আমরা যেই প্রোডাক্টটা আগে দেখা যায় হচ্ছে বাই করতাম $15 পার ইউনিট, এখনো বাই করতেছি $15। ডেফিনেটলি যে সেলার মানে সাপ্লায়ার, হুম। তার সাথে আমার প্রফেশনালিতে ডিল করতে হবে, বার্গেনিং করতে হবে। আপনি যদি আলিবাবায় যান, তারা যেই সাপ্লায়াররা যেই প্রোডাক্টটার প্রাইস দিয়ে রাখছে এটা কিন্তু ফিক্স না, তাদের সাথে বার্গেনিং করা যায়। তো প্রফেশনালিতে আপনাকে ডিল করতে হবে, আপনি প্রফেশনালিতে ডিল করে একটা প্রোডাক্ট $15 আপনি ফিক্স করলেন। তো দেখা যায় আপনার হচ্ছে ওই আপনি ওই প্রোডাক্টটার 500 ইউনিট নিয়ে আপনি আমাজন আমেরিকায় বিরাজে পাঠাবেন, যেটা দেশে সেলিং জার্নি শুরু করবেন। হুম। তো আগে দেখা যায় শিপিং ফি ওই 500 ইউনিটের জন্য 700 ছিল, এখন সেটা হয়েছে 800। মানে শিপিং ফিটার উপরে একটু আপনার হচ্ছে প্রভাব পড়েছে। প্রভাব পড়ছে। এখন দেখেন, এই যে আপনার যেটা আগে ছিল 700 সেটা এখন 800 বা 900, মানে হচ্ছে $50 থেকে $100 বা $200 যে বেশি আসতেছে, এই টাকাটা আমরা কিভাবে উঠাই? বা আমাজন সেলার, ইবের সেলার, ওয়ালমার্টের সেলার, টিকটক শপের সেলার তারা কিভাবে উঠায়? কিভাবে ওঠা যেন? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্ন না যে এখানে যেহেতু আমার $100 বেশি যাচ্ছে, এই টাকাটা আমি কিভাবে অ্যাডজাস্ট করি? আমরা যখন প্রোডাক্টটা লঞ্চ করি, বিফোর দ্য প্রোডাক্ট লঞ্চ, আমাজন এক্সপেন্স কত, প্রোডাক্টের বাইং শিপিং কস্ট কত, এই সকল এক্সপেন্স বাদ দিয়ে আমাজন এক্সপেন্সের মধ্যে কি কি পড়ে? এফবিএ কস্ট, স্টোরেজ কস্ট, পিপিসি হুম। কস্ট, প্রোডাক্টের কস্টের মধ্যে কিভাবে কি কস্ট পড়ে, বাইং কস্ট, শিপিং কস্ট, প্রোডাক্টের ডেভেলপমেন্ট কস্ট, এই সকল কস্ট বাদ দিয়ে প্রতি ইউনিট সেল করে আমি কত প্রফিট করতে পারবো? তো আমি দেখতেছি যে এই প্রোডাক্টটা সবাই আপনার হচ্ছে $70 সেল করতেছে। হুম। তো আমি অ্যাজ এ নিউবিস দেখা যায় হচ্ছে আমি $1-2 দিয়ে স্যাক্রিফাইস মানে কম দিয়ে লাইক হচ্ছে $69 দিয়ে আমি সেল শুরু করব। হুম। তো আমি দেখতেছি যে হ্যাঁ, আমার প্রতি ইউনিট সেলের এগেনস্টে $10, $15 বা $15, $10, $15 বা $20 প্রফিট থাকতেছে। উই ক্যান মুভ ইজিলি। বাট এখানে মেইন গেমটা কি দেখেন, আগে যখন $100, $200 শিপিং কস্টে আমার দেওয়া লাগতো না, বা $500 বেশি কস্টিং দেওয়া লাগতো না, তখন আমরা হচ্ছে আপনার যেই প্রাইসে সেল করতাম, এটা কম্পিটিটর যারা রয়েছে তাদের সাথে অ্যাডজাস্ট করেই সেল করতাম। হুম। এখন যে এখানে আপনার হচ্ছে শিপিং কস্ট আমাদের যে একটু বাড়তি ফি দিতে হচ্ছে, তো আমি যেমন হচ্ছে যেটাই বাড়তি না দিলে যেটা বিক্রি করতাম $60, হ্যাঁ, এখন যেহেতু বাড়তি দিচ্ছে আমি বিক্রি করবো $62। তো এটাকে আমি একা করব? আমি একা করব না। সবাই করবে। আমাজন, ইবে, টিকটক, ওয়ালমার্ট যত সেলার রয়েছে সবাই ওই কস্টটাকেই আর সেলিং প্রাইসে অ্যাডজাস্ট করবো আমরা। তো এখন দিন শেষে ওই প্রাইসটা কে দিচ্ছে? যেই কাস্টমার বাই করতেছে আমার প্রোডাক্টটা, সে ওই আমি প্লাস আমরা যারা সেলার রয়েছি সবাই আমাদের বাইং কস্ট, শিপিং কস্ট, আমাজন এক্সপেন্স বাদ দিয়ে, আগেও তো এইভাবেই আমরা সেলিং প্রাইস সেট করতাম। বাইং কস্ট, শিপিং কস্ট, আমাজন এক্সপেন্স, কম্পিটিটর অ্যানালাইসিস। এখন আমরা তাই করি। তো আমরা এখানে 200, 400, 500 যদি আমরা বেশি যেটা শিপিংয়ে দিচ্ছি, দিন শেষে ওইটা আমরা নিচ্ছি কাস্টমার থেকে প্রোডাক্ট সেল করে। আর আমার সেক্ষেত্রে তো আপনার যখন ট্যারিফ বাড়ানোর কারণটা হচ্ছে যে যাতে কনজিউমার প্রোডাক্ট কম কেনে এবং যাতে বিজনেসম্যানরা প্রোডাক্ট ইম্পোর্ট কম করে, দ্যাটস ওয়াই তো ট্যারিফ বাড়ানো হয়। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে আপনার 500 প্রোডাক্ট আপনি সেল করছেন, আগে সেল করছেন 1 মাসে, এখন সেটা হয়তো বা টাইম বেশি লাগতেছে? না, টোটালি রং। আপনার হচ্ছে এই কনসেপ্টটা যদি বলেন, দেখেন, আমি $200 বা $500 বেশি লাগবে দেখে বিজনেস থেকে সরে আসবো? না, আমি সরে আসবো না। যার মানে ফিনান্সিয়াল ফ্রিডম আছে, যার কাছে হুম। টাকা আছে, সে কখনোই ওই শিপিং কস্ট প্রোডাক্টের কেনায় কিন্তু কোনো, হয়তো হ্যাঁ আপনার হচ্ছে দেখা যায় লাস্ট ইয়ারে আপনার হচ্ছে লাস্ট 3 মাস আমি একটা আগে প্রোডাক্ট একটা $10 কিনছি, এখন 3 মাস পরে আমি ওইটা রিস্টক করবো, বলতেছে যা কিছু এক্সপেন্স আমার বেড়ে গেছে, তোমাকে $1 বাড়াই দিতে হবে। তো যেহেতু আমরা প্রফিট করতেছি, ওকে আমরা ফাইন,
ওইটাতে মেনে নিছি। এরপর যেই শিপিং কস্টটা যেটা হচ্ছে আগে আমাদের 1,000 যাইতো, তো সেখানে এখন 1200 লাগতেছে। আমরা যারা আমাজন সেলার রয়েছি, আগে যদি আমরা ওটা বিক্রি করতাম $70, এখন সেটা বিক্রি করবো $74 বা $75। তো আমাজন কাস্টমার যারা রয়েছে দেখেন, আমাজন আমেরিকা, ইউরোপ, তাদের কিন্তু হচ্ছে আপনার মানে ওই অনলাইন পার্সেসটাই হচ্ছে তাদের মেইন। পার্সেসিং আপনি পাওয়ারটা যদি বেশি তাদের। আপনি পার্সেসিং পাওয়ারটা বেশি দেখেন, যদি পার্টিকুলার আমেরিকার কথা চিন্তা করেন, আপনি অনেক দূর হাঁটবেন কিন্তু একটা শপ পাবেন না আপনি হচ্ছে যে প্রোডাক্ট পারচেজ করবেন। হুম, তো পার্টিকুলার আমেরিকায় যারা বসবাস করে তারা ইউজ টু হচ্ছে আপনার আমাজন থেকে প্রোডাক্ট বাই করে। আই মিন ই কমার্স প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে লাইক ইবে, আমাজন, টিকটক, ওয়ালমার্ট, আর এর মধ্যে সবচেয়ে টপে আছে আমাজন। সো আপনার হচ্ছে প্রোডাক্টের কস্টে ভেরিয়েশন যাই আসুক, সেটা বাইং কস্টে, শিপিং কস্টে, হ্যাঁ, আমি ওই $200-500 জন্য যদি আমি মানে অ্যাজ এন সেলার শুরু করবো বিজনেস, আমাকে আটকাইতে পারবে না। হ্যাঁ, আর আমি এইটা ইনভেস্ট করে ওইখানে প্রোডাক্টটা যখন সেল করতেছি, আর আমেরিকার কাস্টমার যারা, তারা প্রোডাক্ট পারচেস করবেই, কারণ অনলাইন পারচেজিং কখনো বন্ধ হবে না। বর্তমানে কি অ্যামাজন এফবি এর কস্ট কি ইনক্রিজ করছে? এখন কস্ট কেমন? যদি আপনি আমাজনে এক্সপেন্স স্পেশালি আপনার হচ্ছে বিএ কস্টের বিষয়ে জানতে চান, নর্মালি আমাজন আপনার হচ্ছে প্রত্যেকটা মার্কেট প্লেসেই পিক টাইম আর নন পিক টাইম, এই দুইটা টাইমে হচ্ছে আপনার এফবিএ কস্ট, দেন হচ্ছে আপনার স্টোরেজ কস্টে ভেরিয়েশন থাকে। হ্যাঁ, ওকে। আমাজন আপনার হচ্ছে মাসুদ ভাই, আপনি যারা নিউজ রয়েছে, হ্যাঁ, জেনে হয়তো আপনার হচ্ছে তাদের আপনার হচ্ছে জানলে বিষয়টা আপনার হচ্ছে ক্লিয়ার হবে তাদের। আমাজন প্রতি বছরেই মিনিমাম একবার, ম্যাক্সিমাম 2বার তাদের এফবিএ কস্ট ইনক্রিজ করে। ওকে। সাপোজ আমি আগে একটা প্রোডাক্ট মনে করেন জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সেল করছি, হুম। হ্যাঁ, বা আপনার হচ্ছে অক্টোবর আগ পর্যন্ত, আগস্ট পর্যন্ত সেল করছি, আমার এফবিএ ফি ছিল $4 বা £4 বা €4, যে মার্কেট প্লেসে যেই কারেন্সি। তো দেখা যায় অক্টোবরে এসে আপনার হচ্ছে ওইটা হয়ে গেল 4.23, 4.21 অথবা 4.30। প্রতি ইয়ারেই আমাজনের যে ফুলফিলমেন্ট কস্ট, এটা মিনিমাম একবার, ম্যাক্সিমাম 2বার ইনক্রিজ হয়, মানে আমাজন বাড়ায়। হ্যাঁ, এখন আমরা সেলাররা কিভাবে সার্ভাইভ করি? সেক্ষেত্রে আপনার অ্যামাজন এফবিএফই বাড়ানোর ফলে আপনার প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে কোনো ধরনের ভ্যারিয়েশন আসে বা কোনো ধরনের আপনি ডিফারেন্স আছে? না, এখানে কোনো ভেরিয়েশন নাই, বাট নিউবিজ যারা, তাদের কনফিউশন আছে। আমি যখন আপনার হচ্ছে আমাজনে এফবিএফি দিতাম $4, তখন আমি বিক্রি করতাম সাপোজ হচ্ছে আপনার $45। তো যখন আমি 4.50 দিচ্ছি, হ্যাঁ, যখন 6 মাস পরে বা 9 মাস পরে এসে এই বিএফিটা ইনক্রিজ হইল 0.20 বা 0.30 বা 0.50। তো আগে বিক্রি করতাম আমি 45-এ, আমি এখন বিক্রি করবো $46। তো এটাকে আমি একা করবো? সবাই একা করবো না, ওই আমাজন প্ল্যাটফর্মে যত সেলার রয়েছে সবাই হুম, করবে। তো আমরা আমাজন সেলার যারা রয়েছি, স্পেশালি প্রাইভেট লেভেল স্যার, যারা আমাজন এফবিএটা করি, সবাই আমরা কস্টিং এইভাবে অ্যাডজাস্ট করি। একজন নতুন সেলারের ক্ষেত্রে আপনার যখন পিপিসি কস্টটাকে ইগনোর করা হয় সেক্ষেত্রে সে কতটুকু রিস্কে পড়ে? দেখেন মাসুদ ভাই, আপনার হচ্ছে অ্যাজ এ নিউ বিজ, আপনি যখন আপনার স্টোরে একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, হ্যাঁ, হুম। তো ডেফিনেটলি ওই প্রোডাক্টটাকে র্যাঙ্ক করানোর জন্য আপনাকে অ্যাডভার্টাইজিং করতেই হবে। আপনি যদি বসে থাকেন ওই চিন্তা করে যে আমার প্রোডাক্টটা অর্গানিক সেল আসবে, সামটাইমস, যেমন আপনার এই লাস্ট আপনার হচ্ছে Q4-এর এক্সাম্পল যদি দিই মাসুদ ভাই, আমাদের দুজন প্রাইভেট লেভেল সেলার আপনার হচ্ছে বিফোর মানে ক্যাম্পেইন শুরু করে নাই, দেখা যায় তাদের এক স্টোরে 3টা সেল হয়েছে, এক স্টোরে 5টা সেল হয়েছে। হ্যাঁ, অর্গানিক, উইদাউট ক্যাম্পেইন, এটা হয়। বাট সেল ফ্লো যদি আপনি গ্রো করতে চান, এখন অর্গানিক ভাই আমি আজকে 3টা পাইছি বা 5 দিনে 3টা পাইছি, আবার 1 মাস পরে 5টা পাইছি, এইভাবে তো আমার বিজনেস গ্রো করবে না, স্ক্লাব হবে না, তাই তো? তো আমার বিজনেস যদি স্ক্লাব করতে হয়, ডেইলি আমার প্রতিদিন 10টা, 50টা, 100, 200, 500 ইউনিট সেল করতে হয়, তো 1000 ইউনিট প্লাস সেল করতে হয়, আমাকে প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করতেই হবে। অ্যাডভার্টাইজিং করলে কি হবে, ওই প্রোডাক্টটা আমার ফার্স্ট পেজে কন্টিনিউয়াসলি যতক্ষণ পর্যন্ত আমার বাজেটটা থাকবে, ওই র্যাঙ্কটা বহাল থাকবে, যার মাধ্যমে প্রোডাক্টটা কাস্টমার খুঁজে পাবে। আপনার হচ্ছে ডেলি বেসিসে আমার 100, 200, 500, 1000 ইউনিট সেল হবে। সো অর্গানিকের আশায় বসে থাকাটা ব্যাড প্র্যাকটিস। আর একটা প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে আপনার প্রোডাক্টের ভ্যালিডেশন চেক করার জন্য আপনি কোন মেথডটা ইউজ করেন বা কোন মেথডটা আপনি ফলো করেন?
একটা প্রোডাক্ট আমাজন মার্কেট প্লেসে লঞ্চ করার পূর্বে প্রপার ওয়েতে যে প্রোডাক্টের ভ্যালিডেশন পার্টটা রয়েছে, এখানে আমি যেই প্রসেসগুলো ফলো করি, যে প্রোডাক্টটা আমি দেখতেছি, যেই নিশ থেকে যে প্রোডাক্ট আমি দেখতেছি অ্যাজ এ উইনিং প্রোডাক্ট হিসেবে আমি খুঁজতেছি, ওইখানে আপনার হচ্ছে ওই প্রোডাক্টটার আপনার হচ্ছে যারা বিএসআর মানে বেস্ট সেলার র্যাঙ্কে রয়েছে, তা ওই বিএসআর এর মধ্যে যে 100 জন সেলার রয়েছে, তারা ওই যে আপনার হচ্ছে লো রেটিং লো রিভিউ নিয়ে কীরকম পারফরমেন্স করতেছে, তারা কি মাসে 300 থেকে 1000 ইউনিট সেল করতে পারতেছে, এটা দেখি। যখন দেখি যে হ্যাঁ এই টাইটেরিয়া মিট করছে, এরপর আসি ওই প্রোডাক্টের প্রফিট ক্যালকুলেশনে। প্রফিট ক্যালকুলেশন কি কি কাজ করতে হয়, যে ওই প্রোডাক্টটা আমাজন এক্সপেন্স কত, হ্যাঁ আমাজন এক্সপেন্সের ভিতরে কি আছে, এফবিএ কস্ট, স্টোরেজ কস্ট, হ্যাঁ আমাজন অ্যাডভার্টাইজিং ফি, পিপিসি কস্ট, দেন ওই প্রোডাক্টটা আমি কত টাকায় কিনবো, কত টাকায় শিপ করব। তাহলে আমি দেখলাম যে হচ্ছে আমার আমাজন এক্সপেন্স আর হচ্ছে বাইং শিপিং মিলে আমার হচ্ছে $10 পড়তেছে। তো $10 পড়ার পর যখন আমি দেখবো যে কম্পিটিটর যারা রয়েছে লো রেটিং রিভিউ নিয়ে ওই প্রোডাক্টটা আপনার হচ্ছে মনে করেন হচ্ছে $50 বিক্রি করতেছে, হুম। হ্যাঁ তো দেখতেছি যে আপনার ওই সেলারদের প্রতি সেলের এগেনস্টে আপনার হচ্ছে $20 প্রফিট থাকতেছে, হ্যাঁ Exactly. বা $20 আপনার হচ্ছে $25 $30 বা $15 বা $10 প্রফিট থাকতেছে। তো যখন আমি এই ক্যালকুলেশনটা করতেছি, তখন দেখতেছি আমি অ্যাটলিস্ট যদি হচ্ছে $45 শুরু করি বা আপনার হচ্ছে $48 শুরু করি, আমার সব খরচ বাদ দিয়েও $10 থেকে $15 বা $20 প্রফিট থাকতেছে। তখন গিয়ে হচ্ছে আমরা ওই প্রোডাক্টটা লাইভ করার জন্য একটা প্ল্যান রাখি বা এক্সিকিউশন মোডে যাই। আমরা একসাথে তো অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করি, হ্যাঁ সাপোজ একটা নিচ থেকে 5টা প্রফিটেবল প্রোডাক্ট আমরা আমাদের একটা কিউতে রাখছি, হ্যাঁ ওই 5টার মধ্যে আবার কোনটা বেস্ট রেজাল্ট, মানে বেস্ট রেজাল্ট বলতে হচ্ছে আপনার প্রফিট মার্জিনটা হেলদি হবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে আসলে হচ্ছে প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে আপনার হচ্ছে বিষয়গুলো ফলো করি। নিউকামারদের ক্ষেত্রে কি সিজনাল প্রোডাক্ট চুজ করা বেটার চয়েস নাকি সেটা অ্যাভয়েড করা উচিত? যারা নিউ কামার রয়েছে তাদের ক্ষেত্রে ওভার দ্য হোল ইয়ারে প্রোডাক্ট সিলেকশন করাটা বেস্ট প্র্যাকটিস হবে, নট সিজনাল। Okay. বাট সিজনালটাও সিলেক্ট করতে পারে যদি তার সাথে আপনার হচ্ছে তার একটা আপনার হচ্ছে অভিজ্ঞতা থাকে, হয় সেটা তার নিজে গেইন করছে কারো মাধ্যমে কোথাও শিখে, বা তার সাথে হচ্ছে মেন্টরের সাপোর্ট থাকে, হ্যাঁ তাহলে সিজনাল প্রোডাক্টটা হচ্ছে সে সিলেক্ট করতে পারে। যেহেতু এটা কেন বললাম মাসুদ ভাই, আমরা যেহেতু লং ইয়ার ধরে আমাজনে পোস্ট অফ দ্য কান্ট্রিজে সেল করি, আমরা আমাজনে অনেক ধরনের সেলার রয়েছে যাদের টার্গেট অনলি সিজন, হুম। ফাদার্স ডে, মাদার্স ডে, থ্যাঙ্কস গিভিং, হ্যালোয়েন, ক্রিসমাস, রমাদান। আপনি যদি সিজনাল টার্গেট করে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন, ওভার দ্য হোল ইয়ারে যারা সেল করে যা ইনকাম করে তার থেকেও আপনি বেশি ইনকাম করতে পারবেন। বাট ওই এক্সপার্টিজমটা আপনার মধ্যে তো থাকতে হবে, সেটা এখন আপনার না থাকতে আপনার ভিতরে নাই, আপনি কার মাধ্যমে নিচ্ছেন, তাহলেই সিজনালটা বেস্ট ডিল হতে পারে। আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি আপনি বলেন যে একজন অ্যামাজন সেলার অন এভারেজ একটা প্রোডাক্ট থেকে কত ডলার প্রফিট করে? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনার হচ্ছে যারা নিউ লার্নার্স রয়েছে তাদের হেল্পফুল হবে। এখানে যদি আপনাকে আমি একটা আপনার হচ্ছে রিয়েল এক্সাম্পল শেয়ার করতে চাই। আপনার রিসেন্টলি আমরা হচ্ছে একটা প্রোডাক্ট আপনার হচ্ছে আমাজন ইউকে মার্কেট প্লেসে 300 ইউনিট নিয়ে আপনার হচ্ছে শুরু করেছিলাম, হ্যাঁ আমার একজন প্রাইভেট লেভেল আমাজন সেলার স্টুডেন্ট। তো ওইখানে ওই প্রোডাক্টটা আমাদের বাইং শিপিং সহ প্রায় দেখা যায় আমাদের আপনার হচ্ছে আমাজন আপনার হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে প্রোডাক্টের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অল এক্সপেন্স মিলে দেখা যায় হচ্ছে আমাদের $22 কস্টিং পড়ছে, হ্যাঁ এরপর তো আমাজন এক্সপেন্স রয়েছেই, হ্যাঁ এফবিএফি, স্টোরেজ ফি, পিপিসি এক্সপেন্স। তো ওই যে আমরা 300 ইউনিট নিয়েছিলাম প্রোডাক্টটা, তার হচ্ছে 2টা প্রোডাক্ট ছিল, আপনার ফার্স্ট 2টা প্রোডাক্ট আমরা লঞ্চ করেছিলাম। তার মধ্যে একটা প্রোডাক্টের যদি শুধু রেজাল্ট আপনাকে শেয়ার করি, তো আমাদের আপনার হচ্ছে বাইং শিপিং প্রোডাক্ট ডেভেলপমেন্টের কস্টিং ছিল $22 অ্যাপ্রক্স। ওই প্রোডাক্টটা আমরা সোল্ড আউট করছি 1 মাস 15 থেকে 20 দিনের মধ্যে। 300 ইউনিট আমরা সোল্ড আউট করছি অনলি 1 মাস 15 থেকে 20 দিনের মধ্যে। তো এই যে প্রোডাক্টটা আমরা যেটা লঞ্চ করছি 1 মাস 15 থেকে 20 দিনের মধ্যে 300 ইউনিট সোল্ড আউট করে ফেলছি, যেখানে আমাদের এই প্রোডাক্টের পারপাসে ইনভেস্টমেন্ট ছিল $7,000 থেকে $8,000। এই $7,000 থেকে $8,000 ইনভেস্টমেন্ট টাকা তোলার পরেও আমরা $8,000 প্রফিট বের করতে পারছি সমপরিমাণ। যে টাকাটা আমরা ইনভেস্ট করছি এটা সমপরিমাণ একটা নিউ প্রোডাক্ট থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারছি মাত্র 1 মাস 15 থেকে 20 দিনের মধ্যে 300 ইউনিট 1.5 মাস। সোল্ড আউট করে ফেলছি।
তাহলে আমাজনে অনেক পটেনশিয়ালিটি আছে, আমাজনের যে মার্কেট প্লেসগুলো আছে। বাট মেইন যে চ্যালেঞ্জেসটা, যে আপনার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা রাইট প্রোডাক্ট কিনা, প্রপার ওয়েতে আপনি প্রোডাক্টের সব কিছু ক্যালকুলেশন করছেন কিনা, যে আপনার প্রোডাক্টটা নতুন, নো রেটিং নো রিভিউ, হ্যাঁ, আপনি নতুন লঞ্চ করে মানে নতুন আমাজন মার্কেট প্লেসে লঞ্চ করছেন, ওইখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন কিনা। আমরা যে এই যে দেখেন হচ্ছে আপনার $7,000 8,000 ইনভেস্ট করে $7,000 প্রফিট বের করছি, তো আমরা এখানে তো পর্যাপ্ত সময় ব্যয় করছি। দ্যাটস ওয়াই আপনার হচ্ছে একটা ফ্রেশ লিস্টিং থেকে সমপরিমাণ $8,000 ইনভেস্ট, $8,000 প্রফিট জেনারেট, গ্রেট, আলহামদুলিল্লাহ। গ্রেট। তাহলে আপনার হচ্ছে কিরকম, আপনার হচ্ছে এখানে পটেনশিয়ালিটি আছে, মাসুদ ভাই আপনি বুঝতে পারছেন, বা যারা নিউ কামার রয়েছে আপনার দেখবে, তারা একটা আইডিয়া পাবে। বাট আপনার হচ্ছে সবকিছু ডিপেন্ড করে আপনার প্রপার প্ল্যানিং, দেন হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। মার্কেটিং এর ক্ষেত্রে যদি বলি, আপনারা কি অনলি পিপিসিতে ইনভেস্ট করেন নাকি অন্যান্য মার্কেটিং চ্যানেলগুলো ইউজ করেন? আমরা একটা নতুন স্টোর বলেন বা একটা পুরাতন স্টোর বলেন, হ্যাঁ, আমরা মানে আমাজন সেলার যারা রয়েছি, আমাজনের যে নিজস্ব অ্যাডভার্টাইজিং প্যানেল রয়েছে, আমাজন অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, আমরা এই আমাজনের নিজস্ব অ্যাডভার্টাইজিং প্যানেল ব্যবহার করেই পিপিসি করি আমাজনে, যার মাধ্যমে আমাদের প্রোডাক্টটা ফার্স্ট পেজে র্যাঙ্ক হয়, যার মাধ্যমে কাস্টমার বাই করে। ইভেন আপনাকে যে এক্সাম্পলটা দিলাম, হুম। যে আমরা যেই প্রোডাক্টটার পিছনে $7,000 ইনভেস্ট করে $7,000 সমপরিমাণ আবার ইনকাম জেনারেট করতে পারছি, এইটাতে শুধু এই আমাজনের অ্যাডস ক্যাম্পেইন ব্যবহার করেই আমরা সেই 1 মাস 20 দিনে সোল্ড আউট করা 300 ইউনিট, প্লাস হচ্ছে আপনার কি বলা হচ্ছে 16,000 বের করা, $16,000 বের করা, আপনার হচ্ছে যে পরে $16,000 ইনভেস্ট, $16,000 প্রফিট। আপনার আপনি যে প্রোডাক্টটার উদাহরণ দিলেন, সেটার পার ইউনিট কেমন কস্টে সেল করছেন? আমরা হচ্ছে 70, আপনার হচ্ছে 69, 70, $75। আর পিপিসিতে আপনার কেমন কস্ট এসছে পার পার্সেস? পার পার্সেজ হচ্ছে দেখেন হচ্ছে আমরা ডেলি বাজেট যখন একটা প্রোডাক্ট নতুন শুরু করি, ডেলি বাজেট $10 দিয়ে শুরু করি। এখন $10 বাই পিপিসিতে যদি 5টা অর্ডার আসে, অর্গানিক যদি আসে 5টা, টোটাল কটা 10টা। 10টা। আবার $10 যদি বাই পিপিসিতে 10টা আসে, অর্গানিক, এখানে একটা মেইন গেমটা কি আপনার হচ্ছে অনেক নিবিষ্ট জানে না। যখন আমরা একটা প্রোডাক্টের ক্যাম্পেইন করি মানে পিপিসি করি, আমাজন ওই প্রোডাক্টটাকে দুইভাবে র্যাঙ্ক করে। আমরা যে প্রোডাক্টটা প্রমোশন করতেছি মানে পিপিসি করতেছি এই পারপাজে, আর এই প্রমোশন করার কারণে একটা অর্গানিক র্যাঙ্ক দেয়, মানে একই পেজে একই ফার্স্ট পেজে আমার প্রোডাক্টটা দুইবার দেখাবে। অলওয়েজ প্রমোশনে মানে পিপিসি অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে যা সেল হবে তার সমপরিমাণ বা অধিক সেল হয় অর্গানিক। আমি যদি $10 করে খরচ করে 10টা অর্ডার পেয়ে থাকি, অর্গানিক আসবে 10+ অর্ডার। এইটাই হচ্ছে একটা বিগ বেনিফিট হচ্ছে আমাজন অ্যাডভার্টাইজিং এর। আর আমরা ওই যে 300 ইউনিট 1 মাস 20 দিন 15 দিনে সোল্ড আউট করে ফেলছি, ওইটা শুধুই আমাজনের অ্যাডস ক্যাম্পেইন ব্যবহার করেই আমরা এই রেজাল্টটা বের করতে পারছি, আলহামদুলিল্লাহ। $8,000 ইনভেস্ট, $8,000 প্রফিট। আচ্ছা, আমরা তো অলরেডি ভাই অ্যামাজন এফবিএতে বিজনেস করতে গেলে প্রোডাক্ট রিসার্চের খুঁটিনাটি অনেক বিষয় নিয়েই কথা বললাম। জি, আশা করি আমাদের দর্শকরা অনেক কিছু জানবে ইনশাআল্লাহ এই আপনার হচ্ছে এপিসোড থেকে, অনেক কিছু জানবে। আজকের এপিসোডটা শেষ করার আগে একটা কোশ্চেন দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে যে যদি আপনি 2026 সালে এসে অ্যামাজন এফবিএ বিজনেস শুরু করেন, সেক্ষেত্রে আপনার প্রসেসটা কি হবে, বা আপনি কোন ডিজাইনে আপনার বিজনেসটা ডেভেলপ করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যারা বাংলাদেশে বসে বা প্রবাসে বসে আমাজন বিজনেস করে নিজেদের একটা আপনার হচ্ছে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে চায়, তাদের জন্য হেল্পফুল হবে। 2026-এ এসে যদি আমি অ্যাজ এ নিউ লার্নার আমাজন বিজনেসটা শুরু করতে চাইতাম, আমাজনের টোটাল 6টা বিজনেস মডেল রয়েছে। তার মধ্যে মোস্ট পপুলার বিজনেস মডেল হচ্ছে আমাজন এফবিএ প্রাইভেট লেভেল, দেন রেস্ট অফ দ্য মডেল লাইক হোলসেল, অনলাইন আর্বিট্রেজ, রিটেল আর্বিট্রেজ, হ্যান্ডমেড, ড্রপশিপিং এটসেট্রা। ওকে, তো এই যে 6টা বিজনেস মডেল রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রফিটেবল বিজনেস মডেল হচ্ছে আমাজন এফবিএ প্রাইভেট লেভেল। তো আমি চুজ করতাম আমাজন প্রাইভেট লেভেল। তো আমাজন প্রাইভেট লেভেলের মধ্যে যেটা আমাকে করতে হইতো, আমাকে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হইতো। আমাকে একটা ব্র্যান্ড তৈরি করতে হইতো। সাপোজ আমি আমাজন আমেরিকা মার্কেট প্লেসে বাংলাদেশ থেকে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করব, তো আমাকে যেটা করতে হইতো, আমাজন আমেরিকা মার্কেট প্লেসে একটা কোম্পানি খুলতে হইতো। আমি তাই করতাম। দেন যেই নামের উপরে আমি কোম্পানি ওপেন করছি, আমি একটা সুন্দর নামের উপরে, ইউনিক নামের উপরে আমি হচ্ছে আমার ওই নামটাকে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতাম আমেরিকান গভর্নমেন্ট থেকে, ফর মেকিং দ্য ব্র্যান্ড, আমার পার্সোনাল ব্র্যান্ড।
তো যখন হচ্ছে আমার কোম্পানি হয়ে গেল, ব্র্যান্ড হয়ে গেল, পাশাপাশি আমি একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নিতাম আমেরিকা থেকে। তো যখন আমার কাছে আমেরিকার নিজস্ব একটা কোম্পানি আছে, একটা ট্রেডমার্ক আছে, একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে, এরপর এই 3 ডকুমেন্ট নিয়ে আমি আমাজনে প্রফেশনাল সেলিং প্ল্যান নিয়ে আমাজনের ওই বিজনেস ডকুমেন্ট দিয়ে আমি আমাজন সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারব। এরপর যখন আমার কাছে আমেরিকার কোম্পানি আছে, কোম্পানি ডকুমেন্ট আছে, তারপর হচ্ছে ট্রেডমার্ক আছে যে আমি যে ব্র্যান্ডটা তৈরি করব, দেন হচ্ছে আমার কাছে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে আমেরিকার, এই 3টা যখন আমার কাছে আসবে, তখন আমি কি করব, আমাজন আমেরিকা মার্কেট প্লেসে একটা সেলার অ্যাকাউন্ট তৈরি করব প্রফেশনাল সেলিং প্ল্যানের মাধ্যমে। তো যখন আমি আমাজন সেলার অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম আমাজন আমেরিকা মার্কেট প্লেসে, সেট আপ কনফিগার ডান, এরপর যেটা আমি করতাম পার্শিয়ালি এর মধ্যেই আমি আমার নিশ সিলেক্ট করে ফেলতাম যে আমি সাপোজ হচ্ছে আপনার স্পোর্টস আইটেম নিয়ে শুরু করব। তো স্পোর্টস আইটেম থেকে আমি একটা ভালো মাইক্রো আপনার হচ্ছে স্পোর্টস তো হচ্ছে স্পোর্টস অ্যান্ড আউটডোর্স প্যারেন্ট নিশ, হ্যাঁ, আপনার হচ্ছে এটার আন্ডারে অসংখ্য মাইক্রোনিশ, মাল্টিপল মাইক্রোনিশ, অসংখ্য নিশ রয়েছে, এখান থেকে একটা আমি প্রফিটেবল প্রোডাক্ট বের করতাম, সেটা একটা অথবা 2টা হতে পারে। তো বিগিনারদের ক্ষেত্রে আপনার হচ্ছে যারা নিউ শুরু করবে, আপনার হচ্ছে আমাজন প্রাইভেট লেভেল সেলার হিসেবে পার্সোনাল ব্র্যান্ডিং, তাদেরকে হচ্ছে আমার রেকমেন্ড থাকবে একটা কি 2টা প্রোডাক্ট নিয়ে শুরু করা। আমিও তাই করতাম, সর্বনিম্ন একটা বা সর্বোচ্চ 2টা প্রোডাক্ট নিয়ে শুরু করতাম। তো আমি সাপোজ মনে করেন ধরলাম যে হচ্ছে আমি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করবো, দেখি মার্কেটে কি পটেনশিয়ালিটি আছে কি নাই, হ্যাঁ। তো ওই যে একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, আমি মার্কেট প্লেস থেকে উইনিং প্রোডাক্ট হিসেবে বের করলাম ওই প্রোডাক্টটার জন্য, দেন আমি আপনার হচ্ছে পরবর্তীতে চলে যাব, ডেফিনেটলি প্রোডাক্টটা তো সকল ভ্যালিডেশন করেই দিতাম, সবকিছু অ্যানালাইসিস করে আমি সিলেক্ট করলাম। করার পর যেটা আমি করতাম, আমি চায়নার আলিবাবাতে চলে যেতাম, কারণ আমাজন, ইবে, ওয়ালমার্ট, টিকটক শপ, মোস্ট অফ দ্য সেলার প্রোডাক্ট পারচেস করে চায়নার আলিবাবা থেকে। তো আমি চলে যেতাম চায়নার আলিবাবায়, সাপ্লায়ার 5 থেকে 10 জনের সাথে কথা বলতাম, যার সাথে আমার বেস্ট ডিল হইতো, তাকে হচ্ছে আমার ওই প্রোডাক্টটার টোটাল রিকোয়ারমেন্ট বুঝাই দিতাম। টোটাল রিকোয়ারমেন্ট বলতে কি বুঝি, যে এইটা হচ্ছে আমার কোম্পানির লোগো, যে নামটার উপরে আমরা ব্র্যান্ড তৈরি করছি, হ্যাঁ। তো ওইটার উপর ডেফিনেটলি আমাদের একটা ব্র্যান্ডের লোগো থাকে। তো এইটা হচ্ছে আমাদের লোগো, আমি তোমার থেকে 500 ইউনিট নিতে চাচ্ছি, আমাদের তোমার প্রোডাক্টটা মানে আমার এই লোগোটা বসবে, আমার তোমার প্যাকেজিংটা কি, মোস্ট অফ দ্য আপনার হচ্ছে সাপ্লায়ারের প্যাকেজিং থাকে হোয়াইট লেভেল প্যাকেজিং, হ্যাঁ। তো আমি বলবো যে না, আমার হচ্ছে কাস্টম কালার বক্স লাগবে, তোমাকে আমার ডিজাইনের দ্বারা আমি সুন্দর করে একটা কালার বক্স ডিজাইন করে দিব, বক্সটা তুমি আমার প্রোডাক্টের প্যাকেজিং করবা। তো প্রথম কাজই হচ্ছে ওকে সকল রিকোয়ারমেন্ট বুঝাই দেওয়া, ওর থেকে আপনার হচ্ছে প্রাইস কোটেশন শিট নেওয়া, যেখানে প্রোডাক্টের ডিটেলস থাকবে, হ্যাঁ, প্রাইস সহকারে। দেন যখন হচ্ছে 10 জন থেকে আমি একজন ফিক্স করে ফেললাম, তাকে হচ্ছে আমি একটা পেমেন্ট করে দিব, পেমেন্ট করার পর তার প্রোডাক্টটা রেডি হয়ে যাবে। তো যখন প্রোডাক্টটা রেডি হয়ে যাবে, পার্সিয়ালি আমার এন্ডে যে কাজটা করতে হবে, হ্যাঁ, যে ওই প্রোডাক্টটার জন্য হচ্ছে প্রোডাক্টটা পার্সিয়ালি আমার স্টোরে প্রোডাক্টটা লিস্টিং করতে হবে, দেন হচ্ছে বারকোড জেনারেট করতে হবে, শিপিং লেভেল ক্রিয়েট করতে হবে, সাপ্লায়ারকে পাঠাইতে হবে। সাপ্লায়ার প্রোডাক্টের বারকোড শিপিং লেভেল কমপ্লিট করার পর দেন হচ্ছে ওই যখন আমরা শিপমেন্ট প্ল্যান ক্রিয়েশন করি, হ্যাঁ, ওইখানে আমাজন আমেরিকার কোন অ্যাড্রেসে প্রোডাক্টটা যাবে ওই ডিটেলসটা থাকে। তো ওই ডিটেলসে পাঠানোর জন্য কত টাকা নিবে, ওই অ্যাড্রেসটা দেওয়ার পরেই মূলত সাপ্লায়ার কি করে, তার লজিস্টিক প্রত্যেকটা বড় বড় কোম্পানি যে আছে সাপ্লায়ারদের সাথে, হ্যাঁ, মানে আপনার হচ্ছে একটা লজিস্টিক কোম্পানির সাথে থাকে, আপনার হচ্ছে কমিউনিকেশন থাকে। তো তাদের থেকে একটা প্রাইস আমাকে দিবে, তো ওইখানেও কিন্তু আপনার নেগোসিয়েশন করা যায়, হ্যাঁ, ওইখানেও আপনার হচ্ছে তাদের বাইরেও এজেন্ট আপনার হচ্ছে ইউজ করা যায় লজিস্টিক কোম্পানি। তো সকল কিছু ফিক্স হয়ে গেল, আমি আপনার হচ্ছে যদি 50% অ্যাডভান্স করলাম প্রথমে, পরে যে প্রোডাক্ট যখন রেডি হয়ে গেল, আপনার লজিস্টিক কোম্পানি ফিটি অ্যাডজাস্ট হয়ে গেল, তখন বাকি পেমেন্ট করে দিলাম, ও প্রোডাক্টটা 3 থেকে 5 দিনের মধ্যে শিপে তুলে দিবে লজিস্টিক কোম্পানির মাধ্যমে। সেটা ফেডেক্স হইতে পারে, ইউপিএস হইতে পারে, ডিডিপি হইতে পারে, সি শিপমেন্ট অথবা এয়ার শিপমেন্ট। দেন প্রোডাক্টটা যখন হচ্ছে আপনার সাপোজ হচ্ছে আমি সি শিপমেন্ট নিলাম, 25 থেকে 30 দিন আমেরিকার বিভাগে চলে যাবে, তো ওই টাইমলি চলে আসছে, পার্সিয়ালি আমি প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজটা করে ফেললাম, টপ কোয়ালিটির একটা লিস্টিং করলাম, কারণ একটা ভালো প্রোডাক্ট খুঁজে পেয়েছি। যদি আমার লিস্টিং অর্ডিনারি হয়, মানে ভালো ছবি নাই, ভালো ভিডিও নাই, তাহলে তো আর ভালো পারফরমেন্স করবে না। প্রোডাক্টটা যখন বাই ইয়ার বা শিপে থাকে, ওই টাইমে আমরা হচ্ছে প্রোডাক্টের লিস্টিং কোয়ালিটিটা হচ্ছে ডেভেলপমেন্ট করি, টপ কোয়ালিটির করি, এসইও ফ্রেন্ডলি টাইটেল, বুলেট পয়েন্ট, ডেসক্রিপশন, টপ কোয়ালিটির ইমেজেস, এই জিনিসগুলো সেরে ফেলি। তো যখনই তাইলে কি হয়, এই যে 25-30 দিন পরে হচ্ছে আপনার সি শিপমেন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল হইলো আমাজনের ওয়্যার হাউসে প্লাস আমার স্টোরে, তখন থেকে কি করি আমরা প্রোডাক্টের প্রমোশন ক্রিয়েট করি, মানে পিপিসি অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করি। তো যখন আমরা সাপোজ আজকে পিপিসি ক্যাম্পেইন ক্রিয়েট করি, আজকে থেকে সেল শুরু, বুঝতে পারছেন? তো আপনার হচ্ছে যখন আমার স্টোরটা অ্যাভেলেবেল হইলো, হ্যাঁ, আজকেই আমি ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, পিপিসি ক্রিয়েট করলাম, আজকে থেকে সেল শুরু। তো 2026-এ এসে
যদি আমি অ্যামাজনে বিজনেস করতে চাই তাহলে আমি যেই স্টেপগুলো বললাম, লাইক আপনার হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে ফোকাস দিলাম। তো অ্যাজ এ নিউবিজ যারা বাংলাদেশ থেকে অথবা প্রবাস থেকে আমাজন এফবিএ বিজনেসটা করতে চায়, তো তাদের বলবো যে হচ্ছে আপনার আমাজন এফবিএ প্রাইভেট লেভেল সেলার হন আর পার্সোনাল ব্র্যান্ডিং করেন, কারণ ব্র্যান্ড ভ্যালুর কোনো বিকল্প নাই। এখানে একটা বিষয় যদি আপনাকে শেয়ার করি, দেখেন আমি একটা ব্র্যান্ড 9 বছর ধরে হোল্ড করতেছি, অ্যাজ অ্যান এক্সাম্পল, বা 10 ইয়ার্স ধরে আমি বিক্রি করতেছি। আমাজনে একটা ব্র্যান্ড ডেভেলপমেন্ট করে হ্যাঁ। আমি বিক্রি করতেছি, সেটা আমেরিকা, ইউকে, ইউরোপ হইতে পারে। আমাজন থেকে কিন্তু অফার করে সেলারদেরকে, তোমার ব্র্যান্ড ভ্যালু আছে 10 কোটি, আমি তোমাকে দিব 15 কোটি বা 20 কোটি, তুমি যদি ইন্টারেস্টেড থাকো আমার কাছে সেল করতে। এরকম কোনো অফার পাইছেন? এই ডেফিনেটলি আমরা পেয়ে থাকি। না পাইলে তো আমার যদি এক্সপিরিয়েন্স না থাকতো আমি শেয়ার করতে পারতাম না। Exactly. হ্যাঁ, যেহেতু আমরা লং ইয়ার ধরে কাজ করি মাল্টিপল স্টোর নিয়ে, আমরা এরকম আমাজন থেকে অফার পেয়েছি। ইভেন আপনি জেনে আপনার হচ্ছে আরেকটা বিষয় আপনি জেনে হয়তো আপনার ভালো লাগবে, বা আপনার হচ্ছে নিউ কামারদের আপনার হচ্ছে মানে কি বলা হচ্ছে ভালো লাগবে। আমাজন আমেরিকা, ইউরোপে আপনার হচ্ছে কিছু সেলার রয়েছে, তারা একটা ব্র্যান্ড তৈরি করে 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছর সর্বোচ্চ ওটাকে ডেভেলপমেন্ট করে। তারপর সেল করে দেয়। তারপর আমাজন ছাড়াও কিছু সাইড রয়েছে যেখানে দ্বিগুণের থেকেও 3 গুণ দামে বিক্রি করে দেয়। সেল করে। তাদের বিজনেস হচ্ছে কি, প্রোডাক্ট সেল করে বিলিনিয়ার হওয়া না। তাদের আপনার হচ্ছে বিজনেস হচ্ছে 2 Brand বছর, 3 sell বছর আপনার ব্র্যান্ডকে স্ক্ল্যাপ করা, দেন বিগ একটা অ্যামাউন্টে ব্র্যান্ডকে সেল করে দেওয়া। তাহলে আপনার হচ্ছে ওই রিসেল করবো কি, আমি আর এক কোম্পানি প্রোডাক্ট সেল করতেছি, হ্যাঁ, কালকে দিচ্ছেন আমি সেল করতে পারবো না। বাট আমি যদি নিজের একটা ব্র্যান্ড তৈরি করি, ওইটাকে হচ্ছে কাস্টমারের কাছে মানে পৌঁছাই দেই, রিপিট পারচেস, হ্যাঁ, রিপিট পারচেস বেড়ে যাবে, ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, যেটা হচ্ছে পরবর্তীতে আমি 5 বছর পরে যদি 10 বছর পরে আমি বিজনেস নাও করতে চাই, একটা হিউজ অ্যামাউন্টে আমি সেল সেল করে করতে দিতে পারবো। পারতেছি। Exactly. আর ইভেন অনেকে এই বিজনেসও করে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ নিয়ে সম্পূর্ণ একটা গাইডলাইন আপনার কাছ থেকে পেলাম। আশা করি আমাদের দর্শক এটার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে। চেষ্টা করেছি যারা নিউ কামার রয়েছে, হ্যাঁ, যারা চাচ্ছে, কারণ দেখেন হচ্ছে আপনার আমরা যেই প্রফেশনেই থাকি সবাই একটা আপনার হচ্ছে মানে আপনার হচ্ছে কি বলে সাস্টেনেবল বিজনেস চাই, বা সাস্টেনেবল একটা ইনকাম সাইড চাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাজন এফবিএ প্রাইভেট লেভেল মডেলটা তো ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, তো আমি চেষ্টা করেছি আপনার এইটার মধ্যে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রোডাক্ট সিলেকশন, উইনিং প্রোডাক্ট খুঁজে বের করা। তো আমি চেষ্টা করেছি আজকের এই লাইভ পডকাস্টে আপনার মাধ্যমে আপনার হচ্ছে খুঁটিনাটি যত বিষয় রয়েছে, পজ অ্যান্ড কনস, আপনার হচ্ছে সকল বিষয় শেয়ার করার জন্য। আশা করি যারা নিউ লার্নার রয়েছে তাদের হেল্পফুল হবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি।